Welcome to my channel Fun Late with Onushua. In today's video, we are going to read George Bernard Shaw's essay Freedom. So let's begin. Before we directly get into the text, first of all, we try to understand the two very core concepts which are very important or very crucial to understand this particular idea of freedom that George Bernard Shaw tried to give. Okay, so first we will start with the idea ideological coercion. So what is ideological coercion? Ideological coercion is the use of ideology to influence or control individuals or groups through manipulation, persuasion, or the coercion of a dominant narrative that shapes behavior and beliefs. ইডিওলজিক্যাল কোয়ারশনকে আমরা যদি বাংলায় বোঝার চেষ্টা করি, কোয়ারশন মানে হচ্ছে কি ফোর্স। ওয়েন ইউ আর ফোর্সিং সামথিং, যখন কোনো পলিটিক্যাল পাওয়ারের দ্বারা বি ইট পলিটিক্যাল পাওয়ারের মধ্যে যেরকম ধরো কোনো পুলিশ বলো বা আর্মি দ্বারা যখন জনসাধারণের ওপর কোনো কিছুকে ফোর্স করা হয় সেটাকে বলা হয়ে থাকে কোয়ারশন। অর্থাৎ বাহুবল প্রয়োগ করে যখন কাউকে কোনো কাজ করতে বাধ্য করা হয়, দেন ইট ইজ কল্ড কোয়ারশন। কিন্তু ইডিওলজিক্যাল কোয়ারশন হচ্ছে একটু আলাদা। ইডিওলজিক্যাল কোয়ারশন এখানে কোনো বাহুবল প্রয়োগ করে নয়, এখানে সিম্পলি মানুষকে ম্যানিপুলেট করা হয় বা পারসুয়েট করা হয় একটা পার্টিকুলার ন্যারেটিভকে মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়ার জন্য। তাহলে ইডিওলজিক্যাল কোয়ারশনকে বলা যেতে পারে ইটস আ কাইন্ড অফ এ প্রোপাগ্যান্ডা বা ইমোশনাল অ্যাপিলস থ্রু সার্টেন ন্যারেটিভস। অর্থাৎ কোনো একটা পার্টিকুলার ন্যারেটিভকে, কোনো একটা গল্প তৈরি করা, একটা ন্যারেটিভ তৈরি করা একটা পার্টিকুলার উদ্দেশ্য নিয়ে, যাতে সাধারণ মানুষকে এটা বোঝানো যায় যে যা হচ্ছে বা যা হতে চলেছে সেটা আলটিমেটলি তাদের ভালোর জন্য, ঠিক আছে, সেটা একটা খুব মহান কারণের জন্য। অ্যান্ড দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান অ্যাকচুয়ালি ক্রিয়েট দিস ন্যারেটিভস, ওকে, অফ এভরিবডিজ গুডনেস, অফ এ ওয়েলফেয়ার স্টেট, এবং সেইভাবে কি সাধারণ মানুষকে বা জনমতকে একটা পার্টিকুলার সত্যি ঘটনার থেকে বেশ কিছুটা দূরে সরানো যায়। যদি আমরা একটা এক্সাম্পল দিই ইডিওলজিক্যাল কোয়ারশনে, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। বিষয়টা হলো, এখন আমাদের আশেপাশে চতুর্দিকে ইন্টারন্যাশনাল পলিটিক্সে উই ক্যান সি দ্যাট মাল্টিপল ওয়ার্স আর গোয়িং অন। Okay, so this particular idea of the multiple wars create that narrative of nationalism, bravery, sacrifice and martyrdom in order to suppress the human cry on both the sides. অর্থাৎ যুদ্ধ চলাকালীন এই যে ন্যারেটিভ আমাদের বোঝানো হয় কি যুদ্ধ হচ্ছে বীরত্বের প্রতীক, স্যাক্রিফাইসের প্রতীক, ইটস এ ম্যাটার অফ আওয়ার ন্যাশনাল প্রেস্টিজ, আমাদের দেশের রাষ্ট্রীয় যে সম্মান সে সম্মানের প্রতীক। এটা যে কোনো রাষ্ট্রের ক্ষেত্রে, যে কোনো দেশের ক্ষেত্রে। এবং এই ন্যারেটিভগুলো তৈরি করে কি করা হয়, যুদ্ধের যে হিউম্যান ক্রাই, অর্থাৎ যুদ্ধের যে ক্ষয়ক্ষতি, যে লোকসান, যে মানব সম্পদের ধ্বংস, সেই বিষয়গুলোকে হাইড করা হয়। যার জন্য যুদ্ধের ক্ষেত্রে যেরকম আমরা স্ট্রেঞ্জ মিটিং পড়তে গিয়ে দেখেছি, যেখানে উইলফ্রেড আওয়েন বলছে যে নেশন সেটা পিছিয়ে যাচ্ছে, তাই তো? তাহলে ইডিওলজিক্যাল কোয়ারশন হচ্ছে এইরকমই একটা বিষয়ের উদাহরণ, যেখানে নানা রকমের ধারণা তৈরি করা হয়। তাহলে এই ধারণাগুলো কারা তৈরি করে? যারা সমাজে একটা প্রিভিলেজ পজিশনে রয়েছে, যারা একটা পলিটিক্যাল পাওয়ার এনজয় করছে, তারা কিসের মাধ্যমে ধারণা তৈরি করে? তারা সেক্ষেত্রে মিডিয়া প্লেজ আ ভেরি ইম্পর্ট্যান্ট রোল। তারা সেই মিডিয়ার মধ্য দিয়ে এসে বা কোনো লেখালেখির মধ্য দিয়ে, কোনো স্পিচের মধ্য দিয়ে এমনভাবে মানুষের মধ্যে একটা ইমোটিভ আপিল তৈরি করে যে মানুষের মনে হয় কি যেটা হচ্ছে সেটা বোধহয় সবার ভালোর জন্য হচ্ছে। অ্যান্ড দেয়ারফোর ইনডিড উই ট্রাই টু গ্লোরিফাই ওয়ার and we become ignorant of the human cries that a war results into. অর্থাৎ যুদ্ধ যে একটা মানুষের ক্ষয়ক্ষতি তৈরি করে সেই বিষয়গুলো আমরা বুঝবার চেষ্টাই করি না, তাই তো? And this is exactly what is happening throughout the world.
তাহলে এইটা হলো ইডিওলজিক্যাল কোয়েশ্চেন। তার মানে দেখো এই ছবিটা দিয়ে আমরা একটু বুঝবার চেষ্টা করব। এখানে দেখা যাচ্ছে কি একজন ইনফ্লুয়েন্সিয়াল পার্সন, সে মুখে এরকম একটা মাইকের মতো সে এমনভাবে তিনি কোনো কথা বলছেন যে তার সামনের মহিলাটিকে দেখো, শি সিমস টু বি ইমোশনালি ভেরি মাচ ইনফ্লুয়েন্সড, অ্যাফেক্টেড বাই দিস স্পিচ। তার মানে কি, যে ব্যক্তি এখানে কথা বলার চেষ্টা করছেন তিনি তার একটা বিশেষ স্বার্থ চরিতার্থ করার জন্য এমনভাবে স্পিচটা দিচ্ছেন বা এমন একটা স্পেকটাকেল, একটা দৃশ্য তৈরি করছেন, বা অনেক সময় মিডিয়ার মাধ্যমে এমন কিছু ন্যারেটিভ তৈরি করে থাকেন যাতে অডিয়েন্সকে বা আম জনতাকে এটা বোঝানো যায় যে যেটা হচ্ছে সেটা সকলের ভালোর জন্য হচ্ছে। ঠিক আছে, দিস ইজ কল্ড ইডিওলজিক্যাল কোয়েশ্চেন অ্যাট আ ভেরি সিম্পল এক্সপ্লানেশন। ওকে, ইডিওলজিক্যাল কোয়েশ্চেন বলো বা এর পরে আমরা যে বিষয়টা বুঝবো দ্যাট ইজ কালচারাল হেজিমনি। দিস আর ভেরি মাচ কানেক্টেড উইথ দ্য মার্কসিস্ট ইডিওলজি। যে এই যে দীর্ঘদিন ধরে আমরা বারবার অনেক সময় ভেবে উঠি না যে কেন আমরা সমাজে একটা ক্লাস হায়ারার্কি শিকার হই, একটা শ্রেণী বৈষম্যের শিকার হই, কেন আমরা বর্ণ বৈষম্যের শিকার হই, কেন আমরা লিঙ্গ বৈষম্যের শিকার হই। প্রত্যেকটা বিষয় বলা যায় না একটা অদ্ভুতভাবে আমরা অদৃষ্টকে দোষ দিই, কিন্তু অদৃষ্ট বিষয়টা কিছু নয়, সবটাই হচ্ছে কিন্তু ইটস আ পার্ট অফ দ্য মাইন্ড ওরিয়েন্টেশন, তাই তো? তাহলে ইডিওলজিক্যাল কোয়েশ্চেনটা থেকে যেমন একটা বিশেষ মুহূর্তে এরকম কিছু বিশেষ ন্যারেটিভ তৈরি করা হয় যাতে রাষ্ট্রের বা বৃহত্তর জনশক্তির একটা সিম্প্যাথি বা বৃহত্তর জনশক্তির দৃষ্টিটাকে অন্যদিকে ঘোরানো যায়, সেই জন্য কাজে আসে ইডিওলজিক্যাল কোয়েশ্চেন। আর কালচারাল হেজিমনি এই পার্টিকুলার টার্মটা ইউজ করছেন অ্যান্তোনিও গ্রামচি। ঠিক আছে, অ্যান্তোনিও গ্রামচি হু ইজ আ নোটেবল মার্কসিস্ট ক্রিটিক। তো অ্যান্তোনিও গ্রামচি তিনি মনে করেন আমাদের সমাজ ব্যবস্থা একটা ডমিনেন্ট সোশ্যাল গ্রুপ কিছু এমন ভ্যালিউজ বা ওয়ার্ল্ড ভিউ তৈরি করার চেষ্টা করে ছোট থেকে, স্কুল কলেজ শিক্ষায়তন বলো, ইভেন আমাদের পরিবারের আদর্শের মধ্যে দিয়ে, যে আমরা আমাদের অজান্তেই এমন কিছু আচার ব্যবহার, এমন কিছু দৃষ্টিকোণ তৈরি করে ফেলি যে দৃষ্টিকোণটা আমাদের মনে হয় কি দ্যাট ইজ বাই ডিফল্ট, এটাই বোধহয় স্বাভাবিক, তাই তো? যেরকম সহজভাবে উদাহরণ দিলে বুঝতে পারবে, একটা বাড়িতে যখন ছোট দুটো বাচ্চা বড় হয়, সেখানে যে পুত্র সন্তান তাকে কি দেওয়া হয়? খেলনা হিসেবে গাড়ি দেওয়া হয়, বন্দুক দেওয়া হয়, বা কোনো অস্ত্র দেওয়া হয়। আর যে কন্যা সন্তান তাকে দেওয়া হয় কি রান্না বান্না জিনিসপত্র, পুতুল দেওয়া হয়। তাহলে এই দুটো খেলনার মধ্যে দিয়ে দেখো দুটো ইডিওলজি ফরমেশন হয়ে গেল। ঠিক আছে, মানে এই কালচার তৈরি করা হচ্ছে, কালচারাল একটা হেজিমনি তৈরি করা হচ্ছে, একটা মানে বলা যেতে পারে একটা একটা কালচার তৈরি করা হচ্ছে যেখানে ছোট থেকে সেই পুরুষ শিশুটিকে বোঝানো হচ্ছে কি, দেখো বন্দুক বা গাড়ি দুটোর ক্ষেত্রে কি লাগে? পাওয়ার লাগে এবং কন্ট্রোল। বন্দুক বা গাড়ি দুটো জিনিসের সাথে কানেক্টেড কি? পাওয়ার এবং কন্ট্রোল। অর্থাৎ সেই পুরুষ সন্তানটাকে ছোট থেকে, পুত্র সন্তানকে বোঝানো হচ্ছে ইউ আর বর্ন টু এক্সিকিউট ইউর পাওয়ার, ইউ আর বর্ন টু কন্ট্রোল। কাদেরকে? দোজ হু আর ইনফিরিয়ার দ্যান ইউ। আর ছোটোর থেকে একটা মহিলাকে সে খেলনার মধ্যে দিয়ে, একটা বাচ্চা মেয়েকে বোঝানো হয় ইউ আর বর্ন টু কুক। এবং ডলটা কি? ডল ইজ অলমোস্ট আ রেপ্লিকা অফ এ চাইল্ড। দ্যাট মিনস ইউ আর বর্ন টু টেক কেয়ার অফ ইউর চিলড্রেন অ্যান্ড টু ডু অল দ্য ডোমেস্টিক কোর্স। অর্থাৎ সেই বাড়ির বা তোমার পরিবারে তোমার সন্তানের প্রতিপালন, তাদের পরিবারের লোকজনের দেখাশোনা, দ্যাট ইজ ইউর রেসপন্সিবিলিটি। তাহলে ছোট থেকে দেখো এটা কেউ আমাদেরকে ফোর্স করে দেয় না, অদ্ভুতভাবে বংশ পরম্পরাতে দেখো আমাদের পেরেন্টস, গ্র্যান্ড পেরেন্টস, তারা নিজেরাও কিন্তু জানে না, তারা পার্টিকুলার কোনো ইন্টারেস্ট নিয়ে হয়তো করে না, এইটাই চলে আসছে। এই যে প্রথমেই বললাম ভিডিও শুরুতে একটা অদৃশ্য নিয়মে চলে আসছে, তো এইটাকে বলা হচ্ছে কালচারাল হেজিমনি। যেরকম এটার আরেকটা উদাহরণ দিই, যেরকম ওয়েস্টার্ন কালচারে ওয়েস্টার্ন আইডিয়ালস অফ বিউটি, ঠিক আছে, সে ওয়েস্টার্ন আইডিয়ালস অফ বিউটি বা কনজিউমারিজম, সেখানে একটা ধারণা তৈরি করা হয়েছিল একটা সময়ে যে বিউটি ইজ ইন টার্মস অফ দ্য ফেয়ারনেস। ফর্সা রঙই হচ্ছে সৌন্দর্যের প্রতীক। সেখানে কিছু রিলিজিয়াস ন্যারেটিভ চলে আসে, যেমন যখনই আমরা রিলিজিয়নকে অ্যাসোসিয়েট করি উইথ লাইট, উইথ ব্রাইটনেস, উইথ হোয়াইট, পিওরিটি, এবং ইভিলকে সিম্বলাইজ করি অ্যাজ ডার্ক, অ্যাজ ব্ল্যাক, সেখানেই চলে আসে কি বর্ণ বৈষম্যের প্রথম ভিত।
ঠিক আছে, ইররেসপেক্টিভ অফ এনি রিলিজিয়ান অ্যান্ড উইথ ডিউ রেসপেক্ট টু এনি রিলিজিয়ান। সেখানে চলে আসি বর্ণ বৈষম্যের প্রথম ভিত। তাহলে যখন কোনো ধর্মের দ্বারা, কোনো শিক্ষায়তনের দ্বারা কখনো কোনো মিডিয়া, যেমন কোনো অ্যাডভার্টাইজিং এজেন্সি একটা কোনো ক্রিমের অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করছে এবং বলছে কি এই একটা ক্রিম মুখে লাগালে কি হবে, তোমার স্কিনটা উইল গেট ইভেন আ লাইটার টোন, ঠিক আছে, স্কিন টোন লাইটার হয়ে যাবে। অথচ সাইন্টিফিক্যালি বলা হয় যাদের ত্বকে যত বেশি মেলানিন, ঠিক আছে, উইচ ইজ এ হেলদি এলিমেন্ট, তাদের স্কিন তত ডার্ক হয় এবং তাদের স্কিন ডিজিজ হওয়ার ক্ষমতা তত কম। অথচ আমাদের এই ওয়েস্টার্ন ইডিওলজিতে আইডিয়ালস অফ বিউটি এমন একটা ন্যারেটিভ, একটা এমন ধারণা তৈরি করে রেখেছে, সেই ধারণাতে কি হচ্ছে, আমাদের মধ্যে মনে হচ্ছে, তৈরি হচ্ছে যে না, যে কালো চামড়ার মানুষ মানেই হচ্ছে কি না ঠিক সুন্দর নয়, ফর্সা চামড়া বা সাদা চামড়া হলে বোধহয় সেটা সৌন্দর্যকে বোঝাচ্ছে। এই ছবিটাতেও দেখো সেটাই বোঝানোর চেষ্টা হচ্ছে, ইটস অ্যাবাউট হাউ দ্য ডিজায়ার টু পজেস দ্য হোয়াইট স্কিন। মানে খুব ভালো এক্সাম্পল আমরা পেতে পারি দ্য ব্লুয়েস্ট আই, ঠিক আছে, সে ব্লুয়েস্ট আই বলে একটা টেক্সট রয়েছে টনি মরিসনের, সেটা পড়লে দেখা যায় যে পিকোলা বলে যে কেন্দ্রীয় চরিত্র, সে কিভাবে নীল চোখ পেতে চায়, কেননা সে ছোটোর থেকে এটাই শিখে এসেছে যে নীল চোখ অর দ্য ব্লুয়েস্ট আই দ্যাট সিম্বলাইজেস বিউটি। তাহলে কালচারাল হেজিমনি কি? কালচার মানে আমাদের সংস্কৃতি, অর্থাৎ সংস্কৃতি কি, একটা জাতির অভ্যেস, একটা জাতির পরিচয়। সেই সংস্কৃতির মধ্য দিয়ে যখন একটা হেজিমনি, একটা নির্দিষ্ট ধারণা বা ভাবনা বা একটা চিন্তাকে সেই সংস্কৃতির মজ্জায় মজ্জায় জারিত করে দেওয়া হয় এবং নিজের অজান্তেই আমরা সেগুলোকে মেনে চলি, আমরা ভাবি এটাই অ্যাকচুয়ালি ঠিক, এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম, সেইটাকে বলা হয়ে থাকে কালচারাল হেজিমনি। যেমন এটার আরেকটা উদাহরণ হচ্ছে, দেখো যে কোনো রিলিজিয়ান, যে কোনো ধর্ম আমাদের যা বলে, ডু উই কোয়েশ্চেন রিলিজিয়ান? নো। কেননা একটা কথা দেখবে প্রায়শই বলা হয় যে তর্ক না, সারেন্ডার ইজ দ্য এসেন্স অফ রিলিজিয়ান। তাহলে এখানে রিলিজিয়ানটাকে কি করা হয়? ডগমেটাইজ করা হয়। ডগমেটাইজ মানে যেটাকে আমরা প্রশ্ন করি না। রিলিজিয়ানকে কখনো ডিসকোর্সের জায়গায় আনা হয় না। ডিসকোর্স মানে কি যেখানে আলোচনা থাকে, তর্ক থাকে, যুক্তি থাকে, সেইটাকে, এবং সবচেয়ে বড় কথা যেখানে অনেকগুলো ওপিনিয়নকে ইনভাইট করা হয়, সেটা হচ্ছে ডিসকোর্স। তাহলে রিলিজিয়ান কি কখনো কোনো সমাজে এখনো অব্দি ডিসকোর্স হতে পেরেছে? না, রিলিজিয়ান কিন্তু ডগমা হয়েই থেকে গেছে, যার জন্য মানুষের মধ্যে এত প্রেজুডিস, এত ভেদাভেদ কাজ করে। তাহলে কালচারাল হেজিমনি হচ্ছে যেখানে সংস্কৃতিগতভাবেই আমাদের মধ্যে এমন কিছু, সে ছোটোর থেকে কোনো স্কুল বলো বা কোনো ইনস্টিটিউশন বলো বা কোনো রিলিজিয়নের মাধ্যমে, অফেন থ্রু মিডিয়া, অ্যাডভার্টাইজমেন্ট, সেইটার মাধ্যমে যখন আমাদের অজান্তেই কিছু ধারণা গড়ে তোলা হয় ছোটোর থেকে এবং সেই ধারণাগুলোকেই আমরা চূড়ান্ত সত্য বলে মেনে নিই, দ্যাট ইজ কালচারাল হেজিমনি। তাহলে ইডিওলজিক্যাল কোয়ার্শন আর কালচারাল হেজিমনির মধ্যে পার্থক্য কি? ইডিওলজিক্যাল কোয়ার্শনটা ধরো একটা মুহূর্তে একটা পার্টিকুলার ন্যারেটিভকে তৈরি করা হচ্ছে, মানে ধরো আজকে যুদ্ধ যখন তৈরি হচ্ছে তখন এই ন্যারেটিভ অফ ব্রেভারি, উইজডম, কারেজ, ফর্টিটিউড, এই ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে টু কেটার টু দ্য নিড অফ দ্য টাইম, সেই সময়কার চাহিদাটাকে মাথায় রেখে। আর কালচারাল হেজিমনি অর্থাৎ সংস্কৃতিগত দিক থেকে, মানে সেই বলা যেতে পারে না, মানে সেই সৃষ্টির আদিকাল থেকে অদ্ভুতভাবে কিছু ধারণা, এই যে একটা পুরুষ শিশুকে তাকে যে খেলনায় বন্দুক বা গাড়ি দিতে হবে, বা একটা কন্যা সন্তানকে তাকে খেলনায় পুতুল বা খেলনাবাটি দিতে হবে, এইটা কে শিখিয়েছে? এইভাবেই চলে আসছে, ঠিক আছে, একটা অদৃশ্য নিয়মে, এবং সেইটা এতটাই আমাদের সংস্কৃতি, আমাদের আইডেন্টিটির অংশ হয়ে যাচ্ছে যে আমরা বুঝতেই পারছি না যে এইটার মাধ্যমেই সমাজে তৈরি হচ্ছে লিঙ্গ বৈষম্য, শ্রেণী বৈষম্য, ধর্মীয় বিভেদ, এবং এগুলোকেই আমরা স্বাভাবিক বলে ভেবে নিচ্ছি। তাহলে এবারে বলি, তাহলে আমাদের মধ্যে এই যে স্বাভাবিক ভাবা বা কোনো একটা জিনিসকে এইভাবে মেনে নেওয়া, হয়তো প্রশ্ন নিশ্চয়ই তোমাদের মনে তৈরি হচ্ছে যে কেউ একটা কিছু বলে দিলে আমরা মেনে নেবই বা কেন? তার কারণটাই হচ্ছে এই কালচারাল হেজিমনি, যেটা আমাদের সেই দৃষ্টিকোণটাকেই তৈরি করে রেখেছে যে এটাই স্বাভাবিক। একটা বাড়িতে বাবা বা মা দুজনে কাজ করলে, ঠিক আছে, মা যদি কাজের জন্য বাইরে যায়, দুদিন পরে আসে,
তাহলে এটাকে এখনো আমাদের সমাজে অস্বাভাবিক ধরা হয়। অথচ বাবা যদি কাজের জন্য বাইরে যায়, তিনি যদি সন্তানের সাথে সময় সেভাবে কাটাতে না পারেন, সেটাকে মনে করা হয় কি এটা খুব স্বাভাবিক, তিনি পুরুষ, তাকে বাইরের কাজ করতেই হবে। কিন্তু একটা মহিলা বা একটা মা যখন করে থাকেন সেই জিনিসটা, তাকে কিন্তু সমাজে তখনও ভিলিফাই করা হয় যে তিনি বোধহয় তার সন্তানকে প্রায়োরিটাইজ করছেন না, তাই তো? এইরকম ধারণাগুলোই আমাদের মধ্যে তৈরি করা হয়েছে, যাতে ধীরে ধীরে আমরা এক এক করে এই প্রশ্নগুলো করতে ভুলে যাই। এবং জর্জ বার্নার্ড শোয়ে এসে ফ্রিডমের বৈশিষ্ট্যটাই এখানে যে তিনি এই সমস্ত প্রশ্নগুলোকে তুলে ধরছেন তার ফ্রিডম বা তার ধারণায় স্বাধীনতাকে ব্যাখ্যা করতে। তাহলে আমরা চলো জেনে নিই প্রকৃত অর্থে স্বাধীনতা কি এবং সেটা আদৌ সম্ভবপর কিনা, আর আমাদের স্বাধীনতার ক্ষেত্রে কিভাবে ইডিওলজিক্যাল কোয়েশ্চেন এবং কালচারাল হেজিমনি বাধা হয়ে দাঁড়িয়েছে। লেটস বিগিন উইথ দ্য টেক্সট। তাহলে জর্জ বার্নার্ড শ এসে শুরুই করছেন প্রথমে একটা প্রশ্ন দিয়ে, ঠিক আছে? দেখো, এই প্রশ্ন দিয়ে একটা এসে শুরু করা মানেই কি সমস্ত বিষয়টাকে একটা ডিসকোর্সের জায়গায় নিয়ে যাওয়া। ডিসকোর্স মানে যেখানে একটা আলোচনা থাকে, বক্তব্য থাকে, সেই বক্তব্যের সপক্ষে এবং বিপক্ষে যুক্তি থাকে, যেখানে একটা ডিবেটের স্থান থাকে, তাই তো? যেমন উইলিয়াম ব্লেক একটা কথা বলেছিলেন, উইদাউট কন্ট্রারি দেয়ার ইজ নো প্রোগ্রেশন। অর্থাৎ বিপরীত ধর্মিতা না থাকলে, বৈপরীত্য না থাকলে সমাজ কিন্তু এগিয়ে যেতে পারে না। তাহলে বিপরীতমুখী ভাবনা, চিন্তা, যুক্তিতর্ক না থাকলেও সমাজ এগিয়ে যেতে পারে না। তাহলে পুরো বিষয়টাকে স্বাধীনতা বিষয়ে মানুষের বোধ জাগরণ করার জন্য জর্জ বার্নার্ড শো এসেটাকে শুরুই করছেন একটা প্রশ্ন দিয়ে। কি বলছেন? হোয়াট ইজ আ পারফেক্টলি ফ্রি পারসন? একটা পারফেক্টলি, একটা মানে একদম আদর্শগতভাবে স্বাধীন মানুষ কে বলতে, মানে কি বলতে পারেন? দেখো, তিনি এখানে হু ইজ দিয়ে শুরু করলেন না, শুরু করলেন কি হোয়াট ইজ দিয়ে। তার মানে এখানে স্বাধীনতাটা ব্যক্তি বিশেষ নয়, একটা ধারণা বিশেষ। সো দ্য কোয়েশ্চেন হিয়ার হি রেজেস হোয়াট ইজ দ্য আইডিয়া অফ ফ্রিডম, এবং মানে কোন বিষয়টাকে বলা যেতে পারে একটা পারফেক্টলি ফ্রি মানুষের উদাহরণ, ঠিক আছে, যে ব্যক্তি সম্পূর্ণ স্বাধীন, সেটা কি? এভিডেন্টলি তিনি নিজেই প্রশ্নের উত্তর দিচ্ছেন। Evidently, a person who can do what he likes, when he likes, and where he likes. বলছে আপাতত দিক দিয়ে বা বাহ্যিক দিক দিয়ে দেখতে গেলে আমরা ভাবি কি যে স্বাধীন মানুষ মানে আমাদেরকেও যদি জিজ্ঞেস করা হয় যে তোমার কাছে স্বাধীনতা কি, আমরা কি বলবো? যখন যেটা ইচ্ছে করতে পারি, ঠিক আছে, যেখানে ইচ্ছে করতে পারি, যখন ইচ্ছে এবং যা ইচ্ছে করতে পারি, সেটাই হচ্ছে স্বাধীনতা। এবং or do nothing at all if he prefers it, এবং আমার যদি ইচ্ছে হয় যে আমি এই মুহূর্তে কিছুই করব না, এবং সেইটাও যদি আমি করতে পারি, কিছু না করাটাও যদি করতে পারি, সেটাই স্বাধীনতা। আদপেই কি তাই? তাহলে আমার ইচ্ছে হলো রাত 12টার সময় আইসক্রিম খেতে, এবং সে রাত 12টার সময় আমি দোকানদারকে গিয়ে নক করে ডেকে বললাম যে আপনি আমাকে আইসক্রিম খাওয়ান। তিনি বললেন কেন খাওয়াবো? আমি বললাম এটা আমার স্বাধীনতা, আমার যখন ইচ্ছে যা ইচ্ছে করতেই পারি। তার প্রত্যুত্তরে তিনিও যদি বলেন যে আপনাকে আইসক্রিম খাওয়াবো না রাত 12টার সময়, আমার ঘুমের ব্যাঘাত হচ্ছে আর এটা আমার স্বাধীনতা, তাহলে কি মনে হয় স্বাধীনতা থাকবে? তাহলে স্বাধীনতা মানে কখনোই একটা ব্যক্তি বিশেষের লাগাম ছাড়া বা অবাধ অধিকার নয়। স্বাধীনতার মধ্যে থাকে কিছু কন্ডিশনস, কিছু রেসপন্সিবিলিটি। বার্নার্ড শ বলছেন, whether we like it or not, we must sleep for 1/3 of our lifetime. বলছে এই ধারণাটা আমাদের ভালো লাগুক চাই না লাগুক, এ কথা সত্যি যে আমাদের জীবনের 1/3 অর্থাৎ 1/3 আমরা কিন্তু ঘুমিয়েই কাটিয়ে ফেলি, তাই না? একটা সারাদিনে ভেবে দেখো 24 ঘন্টা সময়ে মোটামুটি আমরা 7 থেকে 8 ঘন্টা যদি ঘুমিয়ে কাটিয়ে দিই, তাহলে 1/3 সময় আমরা কি ঘুমিয়েই কাটিয়ে দিই। তাহলে এইভাবে আমাদের জীবনের একটা অংশ, একটা বেশ বড় অংশ আমরা কিন্তু ঘুমিয়েই কাটিয়ে দিই। ওয়াশ অ্যান্ড ড্রেস অ্যান্ড আনড্রেস, এবং বাকি সময়ের বেশ কিছুটা অংশ আমরা কাটিয়ে দিই কিসে? পরিষ্কার পরিচ্ছন্নতাতে, পোশাক পরতে, পোশাক পরিবর্তন করতে। We must spend a couple of hours eating and drinking, এবং বেশ কয়েক ঘন্টা আমরা কাটিয়ে ফেলি খাওয়া দাওয়া এবং পান করতে। We must spend nearly as much in getting about from place to place. আবার এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেও আমরা দিনের অধিকাংশ সময় কাটিয়ে ফেলি। তার মানে আমাদের দিনের প্রোডাক্টিভ আওয়ার্স কতক্ষণ? দেখো, এগুলো খুব বাস্তব বিষয়।
খাওয়া দাওয়া করতে, বাসন ধুতে, জামা কাপড় বদলাতে, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে, ঘুমোতে, এগুলোতে সত্যি কিন্তু আমাদের মানে দিনের অধিকাংশ সময়টাই চলে যায়। তারপর বলছেন, ফর হাফ অফ দ্য ডে উই আর স্লেভস টু নেসেসিটিস উইচ উই ক্যানট শাক। শাক শব্দের অর্থ হচ্ছে অ্যাভয়েড বা ইগনোর। বলছে দিনের অর্ধেক সময় তাহলে বলতে হবে আমরা আমাদের নিজেদের প্রয়োজনীয়তার দাস, এবং আমরা কিছুতেই সেই দাসত্বকে ইগনোর বা অ্যাভয়েড করতে পারি না। নিজের প্রয়োজনীয়তার দাস কি, একটু বিষয়টা ব্যাখ্যা করে বলি। আমার খিদে পেয়েছে, তার মানে কি এখানে আমি আমার প্রকৃতির দাসত্ব করছি। তাহলে ওই খিদে পেটে আমি যদি শরীরটাকে খাবার না দিই, শরীরটা কি চলবে? একটা সময় পরে ক্লান্ত হয়ে যাবে এবং তারপরে কি হয়ে যাবে, অসাড় হয়ে যাবে, আর কাজকর্মের এনার্জি থাকবে না, তাই তো? তাহলে আমাকে তখন খাবার দিতেই হবে শরীরকে। আমার ঘুম পাচ্ছে, আমি ভাবলাম ঘুমোবো না, কতক্ষণ, তারপরে শরীর খারাপ করবে, তো আমাকে ঘুমোতেই হবে। তাহলে এইভাবে কি বলছে, আমাদের অনেক সময়, দিনের অধিকাংশ সময় আমাদেরকে কি করতে হয়, দাসত্ব করতে হয়, আমাদের নিজেদের প্রয়োজনের দাসত্ব, এবং সেই দাসত্বকে আমরা চাইলেও ইগনোর বা অ্যাভয়েড করতে পারবো না। Whether we are monarchs with 1,000 slaves or humble laborers with no servants but their wives. বলছে it doesn't matter যে আমি একজন রাজা হলাম, যে রাজার হাজারখানা দাস রয়েছে, না আমি একজন খুব সাধারণ মানের একজন কর্মচারী যার কোনো দাস নেই, শুধু রয়েছে একজন স্ত্রী। দেখো কতটা আইরনিক লাইন, আন্ডারলাইন করবে। তার মানে তিনি বলতে চাইছেন যে কোনো মানুষই হোক না কেন, সেই মানুষ একজন রাজা হোক বা একজন কর্মচারী হোক, প্রত্যেকটা মানুষ কি তার নিজের প্রকৃতিগত প্রয়োজনীয়তা মানে যে খিদে বলো, ঘুম বলো, বা যেটাকে আমরা নেচার্স কল বলে থাকি, দ্যাট মিনস দ্য আর্জ টু ইউরিনেট, ঠিক আছে? তো এইগুলো থেকে আমাদেরকে সাড়া দিতেই হয়, আমরা ইগনোর করতে পারি না, আমরা প্রোটেস্ট করতে পারি না, তাই তো? ইফ উই ডিসাইড দ্যাট উই উইল নট ইউরিনেট অ্যাট দ্য নেচার্স কল, তাহলে কি হবে, ব্লাডার ব্লাস্ট করে যাবে। তো তার মানে কি প্রকৃতিগতভাবে প্রকৃতির এই যে অংশগুলো, যে নেসেসিটিগুলো, সেটাতে কি করতে হয়, উই হ্যাভ টু রেসপন্ড। তা সে রাজাই হোক বা সে কোনো সাধারণ মানে কর্মচারী হোক। এবং সেই কর্মচারীর ক্ষেত্রে বলছেন বার্নার্ড শ, রাজার না হয় হাজারখানা স্লেভস রয়েছে, কিন্তু কর্মচারীর জীবনে কোনো স্লেভ থাকে না। কি থাকে, একজন স্ত্রী থাকে। তাহলে এখানে সমাজে নারীদের পজিশনটাকেও কিন্তু বার্নার্ড শ সুন্দরভাবে তুলে ধরছেন। তার মানে কি, সোসাইটিতে যদি আমরা সেন্টার মার্জিন একটা বাইনারি করে নিই, যদি ধরে নিই মহারাজ হচ্ছে ক্ষমতার সেই কেন্দ্রে, ঠিক আছে, দ্য কিং ইজ অ্যাট দ্য সেন্টার অফ পাওয়ার অ্যান্ড দ্য লেবারার ইজ অ্যাট দ্য মার্জিন অফ পাওয়ার, অর্থাৎ ক্ষমতার প্রান্তে, মানে লেবারের ওপরে রাজা তার ক্ষমতা আরোপ করে। কিন্তু তাহলে মহিলাদের পজিশন কি, উইমেন আর ডাবলি মার্জিনালাইজড, অর্থাৎ মহিলারা কি, মহিলারা হচ্ছে দ্বৈতভাবে প্রান্তিক। এক, সমাজে যারা পিছিয়ে পড়া মহিলা তারা এমনিতেই প্রান্তিক, এবং কি পুরুষতান্ত্রিক সমাজে ইভেন সে সমাজের একদম লোয়ার পার্টেও যারা রয়েছেন, একদম বেস স্তরেও যারা রয়েছেন, তাদের ক্ষেত্রেও কি, তার মানে একজন মহিলাকে তার নিজের বাড়ির পুরুষেরও আদেশ মানতে হয়, সমাজের যিনি অধিপতি তারও আদেশ মানতে হচ্ছে। তার মানে কি, আ উইমেন ইজ ডাবলি মার্জিনালাইজ, অলমোস্ট উইদাউট এ ভয়েস অফ হার ওন। মনে পড়ে ভার্জিনিয়া উলফের কথা, আ রুম অফ ওয়ানস ওন, তাই তো? তাহলে মহিলাদের ক্ষেত্রে এই পরিস্থিতিটা আরও শোচনীয়। And the wives must undertake the additional heavy slavery of childbearing if the world is still to be peopled. খুব আইরনিক্যাল টোনে এখানে, বা বলা যেতে পারে খুব সার্কাস্টিক ওয়েতে এখানে বার্নার্ড শ এই কথাটা বলছেন, যে মহিলাদের ক্ষেত্রে আরও একটা ভারী একটা দাসত্ব করতে হয়। সেটা কি না, সন্তানের জন্ম দেওয়া। যদিও এখনও যদি প্রয়োজন মনে হয় তোমাদের যে এই পৃথিবীটাকে আরও বেশি পপুলেটেড করে তোলা, তার মানে জর্জ বার্নার্ড শ হিয়ার এক্সপ্রেসেস ইজ অ্যাংস্ট অ্যাট দ্য গ্রোয়িং পপুলেশন উইদাউট এনি কনসিয়াসনেস। যে পপুলেশন বৃদ্ধি হচ্ছে, জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, মানুষের সচেতনতার অভাব। তার মানে তিনি বলছেন কি, সমাজে দেখো যে আমাদের যে কাঠামোতে আমরা বাস করি, সেখানে রাজা প্রজার বিভেদ তো রয়েছে, প্লাস নারীদের ক্ষেত্রে কি সেই বিভেদটা
আরও বেশি, তারা আরও বেশি মার্জিনালাইজ, তারা সমাজেও এক কোণে বঞ্চিত এবং তাদের পরিবারেও তারা বঞ্চিত। এবং এই যে সন্তান ধারণ করা, কখনো একটা মহিলাকে জিজ্ঞেস করা হয় না তুমি আদৌ সন্তান ধারণের জন্য প্রস্তুত কিনা? এখনকার দিনে বিভিন্ন ওয়েব সিরিজ হচ্ছে বা সিনেমাতেও আমরা এই বিষয়গুলো দেখতে পাই যে যেখানে কোনো মহিলার ওপিনিয়নটাকে গুরুত্বই দেওয়া হয় না। মনে করা হয়, যেমন দেখবে প্রায়শই আমাদের আশেপাশে আমরা এই কথাটা শুনতে পাই যে মা হলেই একটা নারী পূর্ণ হয়, অর্থাৎ যে নারী যদি কোনো কারণে গর্ভধারণ করতে না পারে তাহলে কি সে নারী পূর্ণতা পেতে পারে না? প্রশ্ন এখানেও থেকে যায়। These natural jobs cannot be shut. তাহলে বার্নার্ড শয়ে ফিরে এসে বলি, তিনি বলছেন তাহলে স্বাভাবিকভাবেই এই যে ন্যাচারাল জবস, অর্থাৎ এই যে স্বাভাবিক কাজকর্মগুলো রয়েছে, তার মানে কি খাওয়া দাওয়া, ঘুমোনো, ঠিক আছে, বংশবৃদ্ধি করা, বলছে আমরা চাইলেও এই বিষয়গুলোকে ইগনোর করতে পারি না। কেন? এইটার সাথে আমাদের প্রকৃতি না, আমাদের স্বভাবের একটা সম্পর্ক রয়েছে, ঠিক আছে। বাট দে ইনভলভ আদার জবস উইচ ক্যান। বলছে কিন্তু আমাদের এই প্রকৃতির দাস হতে গিয়ে আমরা অনেক ক্ষেত্রে অন্য স্লেভারির কারণ ঘটাই, সেইটা কিন্তু আমরা চাইলে অ্যাভয়েড করতে পারি। মানে আমার ইচ্ছে হলো আজকে আমি খিদে পেয়েছে, ঠিক আছে, আমার ক্ষুধা নিবারণের জন্য আমি খাবার খাবো, আমার মনে হলো না আমি হাত দিয়ে খাবো না, কেউ খাইয়ে দিলে ভালো হয়, তাহলে আমি আমার খিদেই সারা দিয়ে খাবার খাচ্ছি, ঠিক আছে, দিস ক্যানট বি শাক। কিন্তু আমার হাত প্রয়োগ করব না, অন্য কাউকে বলবো আমার খাবারটা আমাকে খাইয়ে দিতে, তার মানে কি আমি একটা মানুষকে আমার দাসে পরিণত করছি। এইটা আমরা চাইলে কিন্তু অ্যাভয়েড করতে পারি। কি করে? তিনি বলছেন দেখো, অ্যাজ উই মাস্ট ইট উই মাস্ট প্রোভাইড ফুড। তাহলে আমরা যদি খাওয়াটা আমাদের ক্ষেত্রে প্রয়োজন থাকে, তাহলে আমাদের কি প্রয়োজন? রান্না, কেউ আমাদের রান্না করে খাওয়াবে বা রান্না করার বা খাবারের প্রয়োজন। অ্যাজ উই মাস্ট স্লিপ, যেহেতু আমরা ঘুমোই, উই মাস্ট হ্যাভ বেডস, বেডিং ইন হাউসেস, তার জন্য আমাদের প্রয়োজন কি? বিছানাপত্তর নিজেদের বাড়িতে। এবং কেমন বাড়ি প্রয়োজন? উইথ ফায়ার প্লেসেস অ্যান্ড কোলস, যে বাড়িতে উষ্ণতার জন্য কি করা হবে? ফায়ার প্লেস রাখা হবে এবং কোলস, জ্বালানি থাকবে সেই বাড়িতে। দেখো এইটা অবভিয়াসলি ওয়েস্টার্ন কান্ট্রির পরিপ্রেক্ষিতেই বলা হচ্ছে, তার যেহেতু শীতপ্রধান দেশে কি করা হয়, এখানে ফায়ার প্লেস, কোলস এগুলো স্বাভাবিক সেই বাড়িতে থাকা। অ্যাজ উই মাস্ট ওয়ার্ক থ্রু দ্য স্ট্রিটস, যেহেতু আমরা রাস্তা দিয়ে যাই, উই মাস্ট হ্যাভ ক্লোথস টু কাভার আওয়ার নেকেডনেস, যেহেতু আমরা রাস্তা দিয়ে চলাফেরা করি, অর্থাৎ শারীরিক নগ্নতা ঢাকতে আমাদের প্রয়োজন কি? পোশাকের। তার মানে এগুলো কি? দিস আর অ্যাকচুয়ালি দ্য ন্যাচারাল নিডস, তাই তো? খিদে পেলে খাবার প্রয়োজন, ঘুমোতে গেলে বিছানা প্রয়োজন, আরেকটু আরামের জন্য ফায়ার প্লেস বা কোলস প্রয়োজন, আর রাস্তায় চলাফেরা করতে গেলে পোশাকের প্রয়োজন, তাই তো? এগুলো প্রয়োজন, মানে আমি চাইলেও এগুলোতে সাড়া না দিয়ে থাকতে পারবো না। কিন্তু এই প্রয়োজনীয়তাগুলো আরও অন্যান্য অনেক মানুষের স্লেভারি বা দাসত্বের কারণ হয়ে থাকে। কীরকম? দেখা যাক। Now, food and houses and clothes can be produced by human labor. বলছে এই খাবার বলো, বাড়ি বলো বা জামা কাপড়, সেগুলো মানুষের শ্রম দ্বারা তৈরি হয়। But when they are produced, they can be stolen. এবং মানুষ যখন এগুলোকে প্রডিউস করে, উৎপাদন করে, মানুষ যখন খাদ্যের উৎপাদন করে, বাড়ি তৈরি করে বা যখন জামা কাপড় তৈরি করে, সেগুলোকে কি করা হয়? লোকজন স্টোলেন, চুরি করে নেয়। এই স্টোলেন বিষয়টা একটু ক্লিয়ার করি। চুরি করে নেয় মানে কি? কোনো একটা মানুষের পরিশ্রমের সঠিক মূল্য না দেওয়া, সেটাও কিন্তু এক প্রকারের চুরি। অর্থাৎ একজন ফার্মার, একজন চাষি, দরিদ্র চাষি, তিনি মানে রোদে পুড়ে জলে ভিজে চাষাবাদ করছেন, আমাদের জন্য ফসল তৈরি করছেন, কিন্তু সেই চাষি যদি যথাযথভাবে সেই ফসলের মূল্য না পান, তাহলে তো ফসল চুরি হলো, তাই তো? বা যিনি যে সমস্ত মানুষেরা বাড়িঘর তৈরি করছেন, তারা যদি তাদের শ্রমে যথাযথ মূল্য না পান, বা যারা জামা কাপড়, যারা তাঁতিরা যারা জামা কাপড় বুনে দিচ্ছেন, তারা যদি তাদের পরিশ্রমের সঠিক মূল্য না পান, তাহলে সেটা তো এক প্রকার চুরি। If you like honey, you can let the bees produce it by their labor and then steal it from them. বলছে আমার যদি মধু খেতে ইচ্ছে হয়, আমি মৌমাছিকে দিয়ে প্রথমে মধুটাকে তৈরি করিয়ে নেব, তারপর একদিন কি করি আমরা?
সেই মৌমাছির চাক ভেঙে মধুটাকে নিয়ে পালিয়ে আসি। তাহলে এটাই তো চুরি। অর্থাৎ আমরা সেই মানে সেই মৌমাছির, ঠিক আছে, তাকে কি তার পরিশ্রমের কি যোগ্য সম্মান দিলাম না। তাহলে এটা তো একটা মৌমাছির ঘটা। এবারে যদি এটা মানুষের ক্ষেত্রে হয়, বলছে ইফ ইউ আর টু লেজি টু গেট অ্যাবাউট ফ্রম ওয়ান প্লেস টু ইউর ওন লেগস ইউ ক্যান মেক আ স্লেভ অফ এ হর্স। বলছে আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায়, ফ্রম প্লেস টু প্লেস, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে ইচ্ছে হলো, কিন্তু এতটাই আমি অলস, এতটাই আমি ক্লান্ত যে আমার নিজের পা চালিয়ে হেঁটে যেতে ক্লান্তি লাগছে, তখন আমি কি করি, আমি একটা ঘোড়াকে আমার দাস বানিয়ে দিই। দেখবে এই সমস্ত প্রাণীদেরকে দাস বানানো সহজ, কেননা আমাদের মতে কোট অ্যান্ড কোট তারা কি হয়, অবলা জীব, তাই তো, তারা কথা বলতে পারে না, তাদের নিজস্ব একটা ভাষা আছে, এটা আমাদের ব্যর্থতা, আমরা সেটা বুঝি না। তাহলে বলছে সে হর্সকে বা বি ক্যান্ট হোয়াট ইউ ডু টু আ হর্স অর আ বি ইউ ক্যান অলসো ডু টু আ ম্যান অর আ উইমেন অর আ চাইল্ড। বলছে যেটা তুমি একটা মৌমাছির সাথে করছো, যেটা তুমি করছো একটা ঘোড়ার সাথে, একই জিনিস আমাদের সমাজে কাদের সাথে করা হয়, কোনো পুরুষ, কোনো নারী বা কোনো শিশুর সাথেও একই জিনিস করা হয়, তাই তো। আমরা বলি না, ধরো অলসতা লাগছে, এই একটু সমাজে ধরো অপেক্ষাকৃত যে আমার থেকে সোশ্যালি ইনফিরিয়ার কর্মক্ষেত্রে বলি না আমরা যে এই যাও তো একটু চাটা বানিয়ে করে নিয়ে এসো, কেননা আমি জানি সে আমার অধস্তন কর্মচারী, আমি তাকে বলা যেতেই পারে। আমি কি আমার ঊর্ধ্বস্তন কর্মচারীকে কখনো বলতে পারি যে যাও তো আমার জন্য চা বানিয়ে নিয়ে এসো? বলবো না, কেননা আমি জানি কাকে এই কথাটা বলা যায়, কাকে বলা যায় না। তার মানে যাকে আমি চা বানিয়ে নিতে বলছি বা যাকে আমি বলছি এটা একটু আমার জন্য করে দাও, ঠিক আছে, তার মানে কি তাকে আমি আরো বেশি খাটিয়ে নিচ্ছি। সে হয়তো অন্য কোনো কাজের জন্য নিযুক্ত, কিন্তু মুখের খাতিরে, সে সম্মানের খাতিরে বলতে পারছে না, কিন্তু তার লেবারটাকে আমি এক্সপ্লয়েট করে নিচ্ছি। তাহলে সেখানে কি সেই মানুষটাকে, সে পুরুষ হোক বা নারী হোক বা শিশু হোক, আমরা তাকে কি করছি, আমাদের স্লেভ বানিয়ে দিচ্ছি, দাসে পরিণত করছি। If you can get the upper hand of them by force or fraud or trickery of any sort, এবং বলছে কখনো বাহুবল প্রয়োগ করে বা ফ্রড, ছলচাতুরি করে বা ট্রিকারি, কোনো ছলাকলা করে, যে করেই হোক, কোনোভাবেই যদি একবার আমরা কোনো মানুষের ওপর আপার হ্যান্ড নিতে পারি, কর্তৃত্ব ফলাতে পারি, or even by teaching them that it is their religious duty to sacrifice their freedom to yours. বলছে কখনো আমরা ছলাকলা করে কোনো মানুষের ওপরে নিজেদের অধিকার আরোপ করতে পারি, কখনো বা আমরা চালাকি করে মানুষকে এইটা বুঝিয়ে দিতে পারি যে ইট ইজ দেয়ার রিলিজিয়াস ডিউটি, এইটা হচ্ছে তাদের কি, এটা হচ্ছে তাদের ধর্মীয় দায়িত্ব, টু স্যাক্রিফাইস দেয়ার ফ্রিডম টু ইয়োর্স, যে তোমার স্বাধীনতাটাকে তুমি আমার জন্য বলিদান দেবে। অর্থাৎ হ্যাঁ, আমি যদি রাজা হই বা আমি যদি রানী হই, আমি ধরো একজন প্রজার লেবারকে এক্সপ্লয়েট করছি, তাকে এটা বুঝিয়ে যে রাজ সেবা মানেই হচ্ছে ঈশ্বরের সেবা। তাহলে এইভাবে দেখো, শুরুতেই বলেছিলাম না কালচারাল হেজিমনি, এখানেই তোমরা কালচারাল হেজিমনির একটা উদাহরণ পেয়ে গেলে। তার মানে কি, ছোটোর থেকে একটা মানুষকে রিলিজিয়াসলি এভাবে ওরিয়েন্ট করা হলো যে তুমি রাজার জন্য এই কাজটা করছো, বা তুমি তোমার বড়দের জন্য। অনেক সময় বলা হয় না, বড়রা যা বলেন তা শুনতে হয়, অবশ্যই শুনতে হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটা যদি অন্যায় হয়, সেই ঠিক ভুলের বিচারটা সেটাও কিন্তু নিজেকে করে নিতে হয়, তাই তো। তাহলে এই বিষয়গুলো দেখো, সে ছোটোর থেকে সাংস্কৃতিকভাবে আমাদের মজ্জায় গেঁথে দেওয়া হয়েছে, এবং এইভাবেই কখনো বয়সে বেশি, কখনো সমাজে আধিপত্যে বেশি কিছু মানুষ আরেকজন মানুষের আপার হ্যান্ড নিয়ে নেয়, অর্থাৎ তার উপরে কর্তৃত্ব ফলায়। যেমন তোমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছ, এখানে কি হচ্ছে, একজন কম্প্যারেটিভলি একজন সোশ্যালি প্রিভিলেজ, তার পোশাক আশাকেই বোঝা যাচ্ছে তিনি সামাজিক দিক থেকে কতটা প্রিভিলেজ একটা সেকশন থেকে বিলং করেন, ঠিক আছে, যথেষ্ট একটা প্রিভিলেজ সেকশন থেকে বিলং করেন। সেই জন্য কি করছেন, তিনি আরেকজন ব্যক্তি যিনি সমাজে অপেক্ষাকৃত একটা আন্ডার প্রিভিলেজ সেকশন থেকে বিলং করে, তার ঘাড়ের ওপরে চেপে রয়েছে। এটা হচ্ছে পুরো বিষয়টা প্রতীকী। তার মানে এইভাবেই কি হয়, যারা সমাজে অপেক্ষাকৃতভাবে ইনফিরিয়ার, কম বিত্তশালী, তাদেরকে যারা সমাজের বিত্তশালী মানুষরা বা সমাজের ক্ষমতাশালী মানুষরা এভাবেই কিন্তু এক্সপ্লয়েট করে থাকেন।
সো বিওয়্যার, অতএব সাবধান। If you allow any person or class of persons to get the upper hand of you, he will shift all that part of his slavery to nature that can be shifted onto your shoulders. বলছে অতএব বি অ্যাওয়্যার, মানে সাবধান হও, বি কশিয়াস, বি অ্যালার্ট, যে তুমি যদি কোনো মানুষকে তোমার ওপরে এই মানে কর্তৃত্ব স্থাপন করতে দাও, তাহলে সে কিন্তু তার ন্যাচারাল স্লেভারিটা তোমার উপরে চাপিয়ে দেবে। অর্থাৎ এই ছবিতে দেখো, এই মানুষটার হাঁটার জন্য সে লেজি, তাই তো, স্থূলকায় তিনি হাঁটার জন্য লেজি, যার জন্য এই লোকটার ঘাড়ে চেপে বসে গেলেন। তাহলে এটাই বোঝানো হচ্ছে কি, সমাজে যারা প্রভাবশালী মানুষ তারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য আরেকজন মানুষকে কি করেন, এক্সপ্লয়েট করে থাকেন। ঠিক আছে, তাহলে বলা হচ্ছে and you will find yourself working from 8 to 14 hours a day, when if you had only yourself and your family to provide for, you could do it quite comfortably in half the time or less. বলছে, এবং সেই জন্য শুধুমাত্র অন্য একটা মানুষের প্রয়োজনীয়তা মেটানোর জন্য আমাদেরকে আর্ট থেকে, মানে আমাদের মতো যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, আমাদেরকে 8 থেকে 14 ঘন্টা কাজ করতে হয়। ঠিক আছে, কেননা রাষ্ট্র আমাদেরকে প্রায় এটাই বুঝিয়ে রেখেছে যে এটা আমাদের কর্তব্য, সমাজকে এগিয়ে নিয়ে যেতে গেলে আমাদেরকে তো কাজ করতেই হবে, তাই তো। বলছে অথচ যদি আমি শুধু নিজের পরিবারের জন্য কাজ করি, তাহলে এর থেকে অর্ধেক সময়ে আমরা কিন্তু সেই কাজটা শেষ করতে পারি। একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি। আমাদের যারা কৃষি ভাইরা রয়েছে, মানে কৃষক ভাইরা রয়েছেন, সেই কৃষক ভাইদের ক্ষেত্রে তাদেরকে কি বলা হয়, তাদেরকে এটা বলা হয় যে সোনার ফসল তাদের জন্যই ঘরে আসে, তাই তো, তারাই হচ্ছেন অন্নদাতা। এবং তাদের শ্রমটাকে কি এক্সপ্লয়েট করা হয়, তাদের যথাযথ মূল্য দেওয়া হয় না, এবং সেই জন্য তারা এত পরিশ্রম করে ফসল ফলান, ঠিক আছে, সে টাকা পয়সা অর্জনের জন্য। এবং তারা এতজন মানুষের জন্য ফসল ফলান, তারা যদি আজকে মনে করেন যে না, আমি শুধু আমার পরিবারের জন্যই ফসল ফলাবো, তাহলে কি অর্ধেক সময়ে অর্ধেক পরিশ্রমে তারা এই কাজটা সম্পূর্ণ করতে পারে। তাহলে এখানে একটু ভালো করে বুঝতে হবে, আগেকার দিনে মনে আছে আমরা ইতিহাসে পড়েছি বিনিময় প্রথা ছিল। তার মানে ধরো আমি একজন কৃষক, আমি ভাবলাম যে আমি ফসল ফলাবো আমার জন্য, আর সেই ফসলটার পরিবর্তে আমি কিনবো, ধরো আমি সবজি চাষ করছি, আমি ফসলের পরিবর্তে আমি মাছ মাংস কিনলাম। তাহলে আরেকজন যে মাছ মাংস, যার একটা ফার্ম রয়েছে বা যার একটা পুকুর রয়েছে, তিনি শুধু সেইটুকুনি কাজ করলেন, এবং তার পরিবর্তে এরা দুজন যখন বিনিময় করে নিচ্ছেন, তাহলে কি অল্প শ্রমে কাজটা হচ্ছে। তাহলে এখানেই দেখো মুদ্রা কেন সমাজে আসছে একটা সময়। মুদ্রার মাধ্যমে কি করা হয়, পুরো সমাজটাকে নিয়ন্ত্রণ করা যায়। বিনিময় প্রথা হলে কি হবে, একে অপরের মধ্যে যদি আমরা বিনিময় করিনি, তাহলে সবাইকে খাটতে হবে, সবাইকে পার্টিসিপেট করতে হবে, তাহলে কি আর ওই হায়ারার্কিটা সেভাবে থাকবে? দেখো সমাজে কিন্তু তাহলে সেভাবে হায়ারার্কি থাকবে না। কিন্তু সেই সমাজে যখনই মুদ্রা বা ক্যাপিটাল চলে আসছে, তখনই কি হচ্ছে, আমার কাছে ধরো যদি মুদ্রা থাকে, ক্যাপিটাল থাকে, তাহলে আমি আমার হয়ে আরেকটা মানুষকে 8 থেকে 14 ঘন্টা কাজ করিয়ে নেব। ধরো আমি বললাম আমার একটা চায়ের বাগান রয়েছে, সে বাগানে আমি কিছু করি না, আমি শুধু বিনিয়োগ করেছি, কাজ করে সে শ্রমিক মজুরেরা, লাভ টাকার বেশিরভাগ আমার, তারপরে তাদেরকে দিয়ে দিচ্ছি, শ্রমিক মজুরদের স্যালারি দিচ্ছি, অথচ পরিশ্রম করে সবটাই কিন্তু করছেন তারা 8 থেকে 14 ঘন্টা লেবার দিচ্ছেন। অথচ তারা যদি, তাদের চায়ের বাগান হতো, তারা যদি বিনিময় প্রথার মাধ্যমে আদান প্রদান করে নিতে পারতেন, তাহলে কি অর্ধেক সময়ে অর্ধেক পরিশ্রমে এই কাজটা হতো, তাই তো। তাহলে এখানে ধীরে ধীরে এই লাইনটার মধ্য দিয়ে কিছু কোথাও না কোথাও বার্নার্ড শ একটা হিন্ট দিচ্ছেন অফ এ ক্যাপিটালিস্টিক সোসাইটি, এবং সমাজের এই যে ইভলিউশন হচ্ছে, এই যে এক্সচেঞ্জের সিস্টেম, বিনিময় প্রথার থেকে মুদ্রা ব্যবস্থা, সেইটার একটা পসিবল হিন্ট তিনি এই লাইনটার মধ্যে আমাদের দিচ্ছেন। The object of all honest governments should be to prevent your being imposed on this way. বলছে সত্যিকারের একটা সৎ সরকারের উদ্দেশ্য হওয়া উচিত কি, যে কোনো মানুষকে
এইভাবে মানে শোষিত হওয়ার থেকে রক্ষা করা। বাট দ্য অবজেক্ট অফ মোস্ট অ্যাকচুয়াল গভর্নমেন্টস, তাহলে ওটা কি একটা আদর্শ গভর্নমেন্ট, এটা কি কিন্তু যে কোনো বাস্তব সরকার কি করে, আই রিগ্রেট টু সে, তিনি বলছেন আমার বলতে খারাপ লাগে, ইজ এক্স্যাক্টলি দ্য অপোজিট। কিন্তু বাস্তবিকভাবে আমরা দেখি কি সরকার আরও এই শোষণে সহযোগিতা করে, অর্থাৎ রাষ্ট্র আরও সেই শোষণ যন্ত্রের গতিকে ত্বরান্বিত করে। দে এনফোর্স ইউর স্লেভারি অ্যান্ড কল ইট ফ্রিডম। তারা আমাদের যে দাসত্ব, সে দাসত্বটা আমাদের চাপিয়ে দেয় কিসের নাম করে, যে এটাই হচ্ছে আমাদের স্বাধীনতা। কিভাবে সম্ভব? But they also regulate your slavery, keeping the greed of your masters with certain bounds. আবার সরকার কি করে না, আমাদের যারা প্রভু অর্থাৎ আমাদের যারা মালিক তাদের অতিরিক্ত লোভটাকেও একটু কন্ট্রোল করে দেয়, যাতে তারা আমাদেরকে কি মানে অক্লান্তভাবে বা অতিরিক্ত খাটিয়ে না নিতে পারে। ওয়েন চ্যাটেল স্লেভারি, দেখো তিনি এখানে উদাহরণ দেওয়ার জন্য ভালো করে জিনিসটা বুঝিয়ে দিচ্ছেন, বলছেন ওয়েন চ্যাটেল স্লেভারি অফ দ্য নিগ্রো সর্ট কস্ট মোর দ্যান ওয়েজ স্লেভারি। আচ্ছা, চ্যাটেল স্লেভারি হচ্ছে যেটাকে আমরা বলে থাকি কৃতদাস প্রথা। এতে কি হয় চ্যাটেল স্লেভারিতে, মানে বিষয়টা হচ্ছে ধরো যেভাবে সম্পত্তি হস্তান্তর হয়, মানে আমার সম্পত্তি আমার অবর্তমানে আমার যারা সন্তানেরা বা আমার উত্তরাধিকাররা তারা পাবে, ঠিক এইভাবে কৃতদাসদেরকেও কিন্তু সেই সম্পত্তির মতো করে একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন, এইভাবে বংশানুক্রমিকভাবে, মানে ধরো কারোর ক্ষেত্রে আমি ধরো যদি কৃতদাস হই, তার মানে আমার সন্তান তার সন্তান তার সন্তান, আমার মালিক তার সন্তান তার সন্তানদের কৃতদাস হয়ে থাকবে। ঠিক আছে, তাহলে এইভাবে সমাজে চ্যাটেল স্লেভারি বা এই দাস প্রথা চলে এসেছে। কিন্তু একটা সময় পরে মানুষ যখন উপলব্ধি করলো যে নিগ্রো মানে যারা সাধারণত আফ্রিকা মহাদেশ থেকে নিয়ে আসা যে সমস্ত নিগ্রো শব্দটা হচ্ছে কালো চামড়ার মানুষদেরকে বোঝায়, সে সমস্ত মানুষদেরকে এইভাবে দীর্ঘদিন কৃতদাস সে পরিণত করে রাখা হয়েছিল, তাদের দিয়ে দাসত্ব করানো হতো। একটা সময় যখন মানুষ বুঝলো, মালিক শ্রেণী বুঝলো যে এতে তাদের খরচা বেশি হয়ে যাচ্ছে, তখন তারা কি করলো, তারা বুঝলো যে না, তাদেরকে এবার ওয়েজ স্লেভারি চালু করতে হবে। ওয়েজ স্লেভারি মানে পারিশ্রমিকের পরিবর্তে তাদেরকে দিয়ে দাসত্ব করাতে হবে। দে অ্যাবলিশ চ্যাটেল স্লেভারি অ্যান্ড মেক ইউ ফ্রি টু চুজ বিটুইন ওয়ান এমপ্লয়মেন্ট or one master and another, and this they call a glorious triumph for freedom. তারা তখন কি করলো, যে দেখলো যে না, চ্যাটেল স্লেভারিতে বা দাস প্রথায় আমাদের খরচা হচ্ছে, এর থেকে মানে যদি আমি এরকম করি, কেন খরচা হচ্ছে, তাদেরকে খাওয়া পড়া দিতে, অসুস্থ হলে তাদেরকে মানে স্বাভাবিক কিছু পথ্য দিতে, ঠিক আছে, তাদের আহামরি যত্নার্থী করা হতো না, স্বাভাবিক যে খরচা, তারা দেখলো এটা অনেক বেশি। তাহলে কি এর পরিবর্তে হাতে যদি 2-5 টাকা ধরিয়ে দিয়ে একই রকম খাটানো যায়, ওদেরকে এটা কি বলা হবে, তোমরা ফ্রি আজ থেকে। ওরাও ভাবলো কি ভালো, এই দেখো আমাদেরকে স্বাধীন করে দেওয়া হলো। আদপেই কি স্বাধীন করা হলো না, শুধু মালিকানা বদল হলো, হস্তান্তর হলো, তাই তো। এবং তারা ভাবলো কি গ্লোরিয়াস ট্রায়াম্ফ অফ ফ্রিডম, এই তো স্বাধীনতার জয় জয়কার। তার মানে কি সিচুয়েশনটা বদলানো না, শুধু নামকরণটা পরিবর্তন হলো। আগে চ্যাটেল স্লেভ ছিল, এখন শ্রমিক বা দিনমজুর বা ওয়েজ স্লেভ হয়ে গেল। ঠিক আছে, তার মানে এখন তাদের অবস্থা হলো কি, দো ফর ইউ ইট ইজ মিয়ারলি দ্য কি অফ দ্য স্ট্রিট। তার মানে তুমি, অর্থাৎ তুমি যদি সে দিনমজুর হও, তুমি যদি সে স্লেভ হও, তোমার কাছে এটা কি ছিল, কি অফ দ্য স্ট্রিট। কি অফ দ্য স্ট্রিট মানে হচ্ছে অ্যান ইম্যাজিনারি থিং, তোমার কাছে সেই স্বাধীনতার ইচ্ছেটা একটা কল্পনা মাত্র। অথচ ঢাকঢোল পিটিয়ে বলা হলো আজ থেকে সমস্ত দাসেরা কি স্বাধীন, তাদেরকে কি করা হবে, তাদেরকে এবার থেকে মজুরি দেওয়া হবে। তার মানে কি দে আর ফ্রি নাও টু চুজ দেয়ার ওনার্স, তাদের যেখানে ইচ্ছে তারা তাদেরকে মালিক বলে বেছে নেবে। তাতে কি হলো, দাসেরা মালিক হলো কি, তারা হলো না, তারা দাস ছিল, তারা এখনো দাস থাকলো। শুধু কি হলো, তাদের হাতে ক্ষমতা এলো যে তারা কোন মালিকের দাসত্ব করবে সেইটা তারা বেছে নিতে শুরু করলো। তাহলে এটাকে কি আমরা স্বাধীনতা বলতে পারি? তাহলে স্বাধীনতা কি, কি অফ দ্য স্ট্রিট, অর্থাৎ ইম্যাজিনারি থিং। মানে আমি ঘরের বলা যেতে পারে কি অফ দ্য স্ট্রিট হচ্ছে এমন একটা ইম্যাজিনারি থিং যেখানে আমি থাকি বাইরে,
অথচ সে ঘর থেকে বেরোনোর চাবি আমাকে দেওয়া হচ্ছে। মানে কতটা আইরনিক্যাল যে আমি ঘরের ভেতরে নেই, ঠিক আছে, কিন্তু আমি বাইরেই রয়েছি, কিন্তু আমাকে শুধু এমন একটা চাবি দেওয়া হচ্ছে যেটাতে ঘর থেকে বাইরে বেরোনো যায়। তার মানে কি, আ ইউজলেস থিং, অ্যান ইম্যাজিনারি থিং, দ্যাট ইজ কি অফ দ্য স্ট্রিট। বলছে ওয়েন ইউ কমপ্লেন, এবার তুমি যদি অভিযোগ করো, তার মানে প্রথমে মানুষ কি বেশ হাততালি দিল, বা এই তো দাসত্ব প্রথা বন্ধ হয়ে গেল। তারপরে কি কদিন যাওয়ার পরে যখন মানুষ রিয়েলাইজ করে যে না, ইটস অলমোস্ট লাইক ওল্ড ওয়াইন সার্ভড ইন এ নিউ বটল, তখন তারা যখন অভিযোগ করেন, কি বলা হয়, দে প্রমিস দ্যাট ইন ফিউচার ইউ শ্যাল গভর্ন দ্য কান্ট্রি ফর ইয়োর সেলফ। তাদেরকে এই আশ্বাস বাক্য দেওয়া হয় যে রে বাবা, ভবিষ্যতে তোমরাই তো দেশ পরিচালনা করবে, তোমরাই তো চালাবে, তোমাদের হাতেই তো এখন ক্ষমতা। তার মানে এখান থেকে দেখো আমরা বলতে পারি যে কোনো কলোনাইজ কান্ট্রিগুলোর ক্ষেত্রেও তাই হচ্ছে। একটা সময় কোনো মানে বিদেশি শক্তি আমাদের শাসন করতো, সেই বিদেশি শক্তি চলে গেল, এইটা বলে যে আমরা স্বাধীন। ক্ষমতা এলো কাদের হাতে, কোনো দেশীয় ব্যক্তিবর্গের হাতে। তারা কি সেই বিদেশিদের মতো করেই শাসন করতে শুরু করলো, আর আমরা ভাবলাম কি স্বাধীন হয়েছি। এখন যেরকম আমরা মাঝে মধ্যে আফসোস করে সরকারের বিরুদ্ধে লেখালেখি করি, তখন আমাদেরকে কি বলা হয়, আমরাই তো স্বাধীন, আমরাই তো দেশ চালাচ্ছি। কেননা এই সরকার বা এই যে যাদের হাতে ক্ষমতা রয়েছে তাদেরকে কি আমরাই বেছে আনছি, তাই তো, অতএব আমরাই দেশ চালাই। তার মানে দেখো, ভেবে দেখো, আমরা নিজেরাই হচ্ছি এই পুরো সিস্টেমের শিকার, অথচ আমাদের উপর দোষ দেওয়া হয় যে এই সিস্টেমটাকে কিন্তু আমরাই তৈরি করি। মানে আমাদের ঘাড়ের বন্দুক রেখে আমাদেরকেই ফায়ার করা হয়। They redeem this promise by giving you a vote. এই কথাটাতে তিনি আসলেন ভোটিং রাইটসে। বলছে তারা এই যে প্রমিসটাকে রিডিম করে দেন, এই আশ্বাসটাকে কমিয়ে দিয়ে কি করে, তোমাকে একটা ভোট দেয়, ভোটের অধিকার দেয়। অ্যান্ড হ্যাভিং এ জেনারেল ইলেকশন এভরি 5 years or so, এবং প্রায় প্রত্যেক 5 বছরে একটা সাধারণ নির্বাচন করা হয়, যেখানে তোমাকে বলা হয় কি তোমার হাতেই রয়েছে দেশ শাসন করার ক্ষমতা। সেই একটা ভোট, যে ভোট নির্ধারণ করে দেবে এই দেশের ভবিষ্যৎ। তার মানে তুমি নির্ধারণ করছো, আমি কি নির্ধারণ করছি? ইজ ইট এ ইলেকশন? ভালো করে বুঝতে হবে, ইজ ইট অ্যান ইলেকশন না ইটস এ মেয়ার সিলেকশন? কাকে নির্বাচন করব, সেই নির্বাচনে প্রার্থী কোথায় হচ্ছে, সে প্রার্থী তৈরি হচ্ছে পলিটিক্যাল পার্টির মধ্যে, তাদের আলোচনায়। তার মানে কি, বিষয়টা হচ্ছে আমি কোনো মানুষকে কিন্তু ইলেক্ট করছি না, আমি শুধু সিলেক্ট করছি। অ্যান্ড হিয়ার উই নিড টু আন্ডারস্ট্যান্ড, উই নিড টু রিড বিটুইন দ্য লাইন্স দ্য ডিফারেন্স বিটুইন আ সিলেকশন অ্যান্ড অ্যান ইলেকশন। At the election, two of their rich friends ask for your vote and you are free to choose which of them you will vote for to spite the other. বলছি ইলেকশনের ক্ষেত্রে অনেক সময় তাদের দু একজন বড় লোক বন্ধুরা, এখনকার দিনে পরিভাষাটা বদলে গিয়ে কখনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কখনো কোনো সেলিব্রিটি, তাদের মুখ দেখে আমরা কি করি, তারা কি করে ভোট প্রচার করেন এবং আমাদেরকে সিদ্ধান্ত নিতে দেন যে আমরা কাকে ভোট দেব আর কাকে ভোট দেব না। তার মানে সমাজে সেই প্রতিপত্তি মানুষদের সহযোগিতায় বা সেই সেলিব্রিটির যে চার্ম, সেইটা দেখিয়ে আমাদেরকে বোঝানো হয়। এবার আমার যদি কোনো সেলিব্রিটি প্রিয় হয়, তিনি যদি একটা পার্টিকুলার দল বা একজন ব্যক্তিকে সমর্থন করেন, অনেক সময় মানুষ কি আবেগের বসে না, আমার প্রিয় সেলিব্রিটি যখন ইনার সাথে রয়েছে তাহলে আমি ইনাকেই ভোট দেবো, তাই তো? এইভাবে কি করা হয়, আমাদের ভোটগুলোকেও কিন্তু ম্যানিপুলেট করা হয়, কখনো ধর্মের ভিত্তিতে, কখনো গ্ল্যামার দেখিয়ে, কখনো জাতির ভিত্তিতে, কখনো লিঙ্গ বৈষম্য দেখিয়ে। এইভাবেই কিন্তু আমরা দিনের পর দিন এই ভোটিং সিস্টেম নামক প্রহসনের শিকার হই। বলা হচ্ছে দেখো, এই চয়েস উইচ লিভস ইউ নো ফ্রিয়ার দ্যান ইউ আর বিফোর। এটা এমন একটা চয়েস, যে চয়েসে আমরা কিন্তু আগে যেরকম পরাধীন ছিলাম সেরকমই পরাধীন থেকে যাচ্ছি। অ্যাজ ইট ডাজ নট রিডিউস ইউর আওয়ার্স অফ লেবার বাই এ সিঙ্গল মিনিট। যেই সরকারকেই আমরা ভোট দিয়ে আনি, আমার পরিশ্রমের একটা মিনিটও কিন্তু সে সরকার কমায় না, কিন্তু কি বলে, এটাই হচ্ছে ভালো দিন, তাই তো? এটাই হচ্ছে আমরা চেয়েছি, এটাই হচ্ছে উন্নয়ন। বাট দ্য নিউজ পেপার্স অ্যাসিওর ইউ, এইখানে এবার বার্নার্ড শ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকেও কিন্তু ছাড়লেন না। তাহলে গণতন্ত্রে 4টে স্তম্ভ কি কি? আইনসভা,
বিচার সভা, মিডিয়া, ঠিক আছে, এবং যেটাকে বলা হয়ে থাকে যেখানে আইন তৈরি করা হয়, যেখানে আইন প্রণয়ন করা হয়, মানে লেজিসলেচার, এক্সিকিউটিভ বডি, জুরিসডিকশন এবং যেটাকে আমরা বলে থাকি মিডিয়া, এই চারটে যে স্তম্ভ অফ ডেমোক্রেসি, সেই চতুর্থ স্তম্ভ মিডিয়া, অর্থাৎ জনমত জাগ্রত করার যে জায়গা, সেইটাকেও ম্যানিপুলেট করা হয়। এবং নিউজ পেপারে কি বলা হয় আমাদেরকে, মিডিয়াতে, assure you that your vote has decided the election, এবং মিডিয়াতে জয় জয়কার করে বলা হয় যে মানুষ গণতন্ত্রের জয় ঘটিয়েছে, তাই তো, মানুষ গণতন্ত্রের বিচার করেছে, আমাদের ভোটে সরকার নির্ধারিত হয়েছে। তার মানে মিডিয়া সেও কিন্তু আমাদের নয়, সেই সরকারের মুখপাত্র হয়ে আবার কিন্তু আমাদেরকে এটাই বোঝায় যে আমরাই জিতিয়েছি। তাহলে দেখো, প্রথমে বলেছিলাম ইডিওলজিক্যাল কোয়ারশন, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ইডিওলজিক্যাল কোয়ারশন। তাহলে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে একটা মুহূর্তের জন্য, সেই ন্যারেটিভের মতো করে আমাদেরকে ফোর্স করা হচ্ছে, ভাবানো হচ্ছে, কখনো আবেগ দিয়ে, কখনো ইলেকশনের আগে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হঠাৎ করে আহত হয়ে যাচ্ছেন, হঠাৎ করে তার উপর আক্রমণ হচ্ছে এবং সেই মতো ন্যারেটিভ তৈরি হচ্ছে, আর আমরা বিশ্বাস করে নিচ্ছি আহারে বেচারা, যে শুধুমাত্র একটু ক্ষমতার জন্য বেচারা প্রাণ নাশ হওয়ার অবস্থায় ছিল, আর আমরা ইমোশনাল হয়ে তাকে ভোট দিয়ে দিচ্ছি। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ইডিওলজিক্যাল কোয়েশ্চেন, রাইট? তারপর বলছে দেখো, that this constitutes you a free citizen in a democratic country, অর্থাৎ মিডিয়াও কিন্তু আমাদেরকে এটাই বোঝায় যে আমরাই হচ্ছি গণতান্ত্রিক দেশের স্বাধীন নাগরিক, নিজেদের পছন্দের সরকার বেছে নিচ্ছি। কিন্তু এই সরকার তারপর কি করছে? এই সরকার কখনো এসে বেকারত্ব বৃদ্ধি করছে, কখনো চাকরির সমস্যা হচ্ছে, কখনো নারীদের অসম্মান হচ্ছে, কখনো যথাযথ শ্রমিকরা তাদের মূল্য পাচ্ছে না, কোনো একজন কৃষক আত্মহত্যা করছেন, কিন্তু গণতন্ত্রের জয় হচ্ছে। যাই হোক, the amazing thing about it is that you are fool enough to believe them. বলছে, এবং এই গণতন্ত্রের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা কি জানেন? যে আমরা এতটাই বোকা যে আমরা এটা বিশ্বাস করছি যে আমরাই গণতন্ত্র, এই ব্যবস্থাটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি, আমরাই সরকার নির্বাচন করছি, এটা আমরা বিশ্বাস করে নিচ্ছি। Now mark the big difference between the natural slavery of man to nature and the unnatural slavery of man to man. সব বলছেন এইবার একটা বড় পার্থক্য নিয়ে একটু আলোচনা করা যাক, যে প্রকৃতির উদ্দেশ্যে মানুষের দাসত্ব আর মানুষের প্রতি মানুষের দাসত্ব দুটোর পার্থক্য। তিনি বলছেন নেচার ইজ কাইন্ড টু হার স্লেভ, প্রকৃতি তার নিজের দাসীদের প্রতি কি করুণাময়, অর্থাৎ মানে আমার প্রকৃতি, আমার খিদে পেলো, আমি নিজেকে খেতে দিলাম, মানে আমি এখানে আমার প্রকৃতির দাসত্ব করলাম, ঠিক আছে? তার মানে কি, এতে কি হলো, আমার ভালো লাগছে, যখন পেটে খাবারটা পড়ছে আমার ভালো লাগছে। মানে ইফ শি ফোর্সেস ইউ টু ইট অ্যান্ড ড্রিঙ্ক, শি বলতে এখানে হিউম্যান নেচার, আচ্ছা নেচার কিন্তু এখানে হিউম্যান নেচারকে বলছে। She makes eating and drinking so pleasant that when we can afford it, we eat and drink too much. আমার প্রচণ্ড যখন তেষ্টা পাচ্ছে, আমি যখন নিজেকে জল খাওয়াচ্ছি, আমি আমার প্রকৃতির দাসত্ব করছি, কিন্তু ওই যে মুহূর্তটা আমি জল পান করছি অনেকক্ষণ গলা শুকিয়ে যাওয়ার পরে, এই মুহূর্তটা কি ভীষণ আনন্দের। তাহলে ন্যাচারাল স্লেভারি গিভস জয় টু ম্যানকাইন্ড, এটা মানুষকে প্লেজার দেয়, জয় দেয়, আনন্দ দেয়, শান্তি স্বস্তি দেয়। উই মাস্ট স্লিপ অর গো ম্যাড, যখন ঘুম পায়, ঠিক আছে, তখন ঘুমোতে হয়, না হলে আমরা কি পাগল হয়ে যাই, অস্থিরতা তৈরি হয়। বাট দেন স্লিপ ইজ সো প্লেজেন্ট, কিন্তু সেই ঘুমের অনুভূতি, আমরা যখন প্রকৃতির আদেশ মেনে প্রকৃতির দাসত্ব করে ঘুমিয়ে পড়ি, তখন সেই ঘুমের অনুভূতিটা এতটাই সুখকর হয় that we have great difficulty in getting up in the morning, যে সকালবেলায় ওঠাটা আমাদের কাছে কষ্টকর হয়ে ওঠে। তার মানে কি, প্রকৃতির দাসত্ব করলে অনুভূতিটা কি সুখকর, আনন্দময়। And firesides and families seem so pleasant to the young that they get married and join building societies to realize their dreams. তার মানে কি, যখন আমাদের সেক্সুয়াল ডিজায়ার্সগুলোকে আমরা ফুলফিল করি, সেই দাসত্বের পরিবারে আমরা কি পাই, পরিবার পায়, ফ্যামিলি পায়, যার জন্য আমাদের দেশের বা যে কোনো দেশে যারা
অল্প বয়সী ছেলেমেয়েরা তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তারা এইভাবে তাদের পরিবার বৃদ্ধি করে থাকেন। তার মানে প্রত্যেকটা ন্যাচারাল স্লেভারি ইজ প্লেজেন্ট। Thus, instead of resenting our natural wants as slavery, we take the greatest pleasure in their satisfaction. এবং যার জন্য আমাদের প্রকৃতিগত দাসত্ব করতে গিয়ে কখনোই একেবারের জন্য আফসোস হয় না যে আমরা দাসত্ব করছি, রাদার আমরা মনে করছি কি এটা আমাদের সন্তুষ্টি। জল তেষ্টা পেলে জল খাচ্ছি, খিদে পেলে খাবার খাচ্ছি, ঠিক আছে, ঘুম পেলে ঘুমোচ্ছি, এটা আমাদের কাছে কি সন্তুষ্টি, দাসত্ব নয়। We write sentimental songs in praise of them. এবং প্রায়শই আমরা আমাদের এই সুখকর অনুভূতিগুলোর জন্য সেন্টিমেন্টাল গান লিখে থাকি, ঠিক আছে, ঘুমের প্রতি গান লিখে থাকি, আমরা খিদে নিয়ে গান লিখে থাকি। তাহলে এই ন্যাচারাল যে স্লেভারি সেটা এতটাই প্লেজেন্ট হয় যে এটাকে আমরা সেলিব্রেট করি। আর ট্রাম্প মানে হচ্ছে আ ভেগাবন্ড, ঠিক আছে, ক্যান আর্ন হিজ সাপার, আ ভেগাবন্ড বেগার বলা যেতে পারে, ঠিক আছে, একজন যাযাবর ভিক্ষুক, তাকে ট্রাম্প বলা হয়। ক্যান আর্ন হিজ সাপার বাই সিঙ্গিং হোম সুইট হোম। বলছে ঠিক যেরকমভাবে একজন ট্রাম্প, একজন বেগার, সে হোম সুইট হোম গান গিয়ে যেরকম পয়সা রোজগার করে, ঠিক আছে, মানে তার সাপার, তার সন্ধেবেলার খাবারে টাকা পয়সা রোজগার করে, আমাদের কাছে তার মানে কি গান গেয়ে অর্থ উপার্জন করা এটা কি আনন্দের অনুভূতি। তার মানে আমাদের কাছে এই যে নিজেদের ন্যাচারাল যে যে ডিজায়ার্সগুলো ফুলফিল করাটা কি, ইটস লাইক আ হোমলি ফিলিং, ইটস লাইক গোয়িং ব্যাক টু অর কামিং ব্যাক টু হোম। দ্য স্লেভারি অফ ম্যান টু ম্যান ইজ ভেরি অপোজিট অফ দিস। কিন্তু মানুষের প্রতি মানুষের দাসত্বটা একেবারেই উল্টো। ইট ইজ হেটফুল টু দ্য বডি অ্যান্ড টু দ্য স্পিরিট। এটা ভীষণ ঘৃণ্য, শরীর এবং মনের দুটো দিক দিয়ে, আত্মার কাছেও ঘৃণ্য। আবার পোয়েটস ডু নট প্রেজ ইট, আমাদের কবিরা কখনো এটার প্রশংসা করেন না। দে প্রোক্লেম দ্যাট নো ম্যান ইজ গুড ইনাফ টু বি অ্যানাদার ম্যানস মাস্টার্স। তারা এই কথাটাই বলেন, কোনো মানুষ অন্য মানুষের প্রভু হওয়ার মতো কখনোই এতটা যোগ্য হতে পারে না। The latest of the great Jewish prophets, a gentleman named Marx. তোমরা এখানে ছবিতে মার্কস এবং টমাস মুরকে দেখতে পাচ্ছ। বলছে যে একদম সাম্প্রতিকতম আমাদের একজন জিউইশ একজন প্রফেট, ঠিক আছে, প্রফেট মানে যেটা ভবিষ্যৎ দেখতে পারেন। তাহলে কার্ল মার্ক্সকে তিনি কি বলছেন, বার্নার্ড শ ভবিষ্যৎ দ্রষ্টা। এবং বেশ কিছুটা আমরা দেখতে পাচ্ছি সেটা ইজ ইনফ্লুয়েন্সড বাই দ্যাট মার্কসিস্ট ইডিওলজি। তিনি বলছেন স্পেন্ট হিজ লাইফ, তিনি তার সারা জীবন কাটিয়েছেন ইন প্রুভিং, এটা প্রমাণ করতে, দ্যাট দের ইজ নো এক্সট্রিমিটি অফ সেলফিশ ক্রুয়েলটি at which the slavery of man to man will stop if it be not stopped by law. যে মানুষের প্রতি মানুষের দাসত্বের যে নিষ্ঠুরতা সেটা কখনোই কমবে না যতক্ষণ না আইনের মাধ্যমে এটাকে কমানো যায়। তার মানে কার্ল মার্কস নিজেই বলেছেন যেটা সমাজের যে মানে বিশেষ যে ডিস্টিংশন, হ্যাভস অ্যান্ড হ্যাভ নটস, ঠিক আছে, আমাদের সমাজে যারা আছে এবং যাদের নেই, এই যে শ্রেণী বিভেদ, সে বিভেদ এতটাই বিস্তর এবং মানুষ এতটাই ক্রুয়েল যে অন্য মানুষকে এক্সপ্লয়েট করার ন্যূনতম সুযোগটুকু ছাড়বে না যদি না আইনের মাধ্যমে সমাজের নিপীড়িত, দরিদ্র, বঞ্চিত, লাঞ্ছিত মানুষদের প্রোটেক্ট করা হয়। You can see for yourself that it produces a state of continual civil war, যার ফলে কি হয়, একটা সময়ের পরে বিভিন্ন দেশে সিভিল ওয়ার হয়। সিভিল ওয়ার মানে একটা দেশের মধ্যে দুরকম জনমত, ঠিক আছে, তাদের মধ্যে যখন যুদ্ধ, যেমন ইংল্যান্ডের ক্ষেত্রে পার্লামেন্টেরিয়ানস এবং রয়্যালিস্ট, যারা রাজতন্ত্রবাদে বিশ্বাসী এবং যারা পার্লামেন্টে বিশ্বাসী, তাদের মধ্যে যে যুদ্ধ বা সংঘাত, সেই রকম একই দেশে যখন দুটো পলিটিক্যাল বা ন্যাশনাল বা সোশ্যাল ইডিওলজির ভিত্তিতে যখন সংঘাত হয় সেটাকে বলা হয়ে থাকে সিভিল ওয়ার, কল দ্য ক্লাস ওয়ার। এই সিভিল ওয়ারটাকে কি বলা হয়, শ্রেণী যুদ্ধ বিটুইন দ্য স্লেভস অ্যান্ড দেয়ার মাস্টার্স, যেটা দিনের পর দিন হয়ে এসেছে কাদের মধ্যে, ভৃত্য এবং প্রভুদের মধ্যে। Organized as trade unions on one side and employers federation on the other, এবং সেইটার নাম হয়েছে কি, শ্রমিক শ্রেণী ট্রেড ইউনিয়ন আর এমপ্লয়ার যারা মালিক শ্রেণী তাদের এমপ্লয়ার্স ফেডারেশন। এইভাবে দীর্ঘদিনের যুদ্ধ এবং সংগ্রাম।
সেন্ট টমাস মোর, হু হ্যাজ জাস্ট বিন ক্যানোনাইজ মানে যাকে সাম্প্রতিকতম সন্ন্যাসী বা সেন্ট উপাধি দেওয়া হয়েছে, held that we shall never have a peaceful and stable society. সেন্ট টমাস মোর এই কথা বলেছিলেন যে আমরা কখনোই একটা শান্তিপূর্ণ এবং একটা স্টেবল, ঠিক আছে, একটা নিয়ন্ত্রিত সমাজ পাবো না, মানে একটা স্টেবল মানে একটা স্থায়ী, ঠিক আছে, সমাজ পাবো না, until the struggle is ended by the abolition of slavery altogether. যতদিন না এই শ্রেণী বিভেদটা দূর হবে দাসত্ব প্রথাকে সম্পূর্ণভাবে মুছে দেওয়ার মাধ্যমে। তাহলে টমাস মুর মনে করতেন কি, দাসত্ব প্রথা সম্পূর্ণভাবে মুছে না দিলে সমাজে কখনো ভারসাম্য আসবে না। কোথায় বলেছিলেন? তার বিখ্যাত লেখা ইউটোপিয়াতে, তাই তো? মানে ইউটোপিয়ার কনসেপ্টটা হচ্ছে যেখানে লিবার্টি, জাস্টিস, ইকুয়ালিটি, ঠিক আছে, সবার প্রতি সমানভাবে থাকবে, যেখানে সবাই সমানভাবে ট্রিটেড হবে। আদৌ কি বাস্তবে সম্ভব? হীরের খনিতে কাজ করা মজুরেরা আদৌ কি তাদের মজুরিতে হিরে পাবে? আদৌ কি সেটা সম্ভব? সেটাই যদি হয় তাহলে ক্যাপিটালিস্ট বলে তো কিছুই থাকবে না, পুঁজিবাদীরা যাবে কোথায়? বিনিময় প্রথায় যদি থাকে তাহলে পুঁজিবাদীদের স্বার্থ চরিতার্থ হবে না, যার জন্য সে ক্ষমতা বা মুষ্টিমেয় মানুষের স্বার্থে এই সমাজে এই ক্যাপিটাল বা মুদ্রা ব্যবস্থা থেকে যাবে এবং সেইখান থেকেই তৈরি হবে এই দাসত্ব। তিনি বলছেন, মানে সেন্ট টমাস মোর, অ্যান্ড দ্য কম্পালশন অফ এভরিওয়ান টু ডু হিজ শেয়ার অফ দ্য ওয়ার্ল্ডস ওয়ার্ক with his own hands and brains and not to attempt to put it on anyone else. যেদিন প্রত্যেকটা মানুষ এটা প্রয়োজনীয়তা উপলব্ধি করবে যে নিজের কাজ নিজের হাত পা এবং বুদ্ধি খাটিয়ে করা উচিত, অন্য কারোর ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়, তাহলে এটাকে আমরা বলতে পারি মেন্টাল রেভলিউশন। সেই মানসিক বিপ্লব আদৌ কি আমাদের মধ্যে সম্ভব হবে যদি আমি দেখি যে অল্প পরিশ্রমে আমি আমার মুখের কাছে সব কিছু খাবার দাবার পেয়ে যাচ্ছি, যদি আমি দেখি স্বল্প ব্যয়ে আমি মানুষজন রয়েছে যারা আমার স্বার্থ চরিতার্থ করে দেবে, যদি দেখি একজন কৃষক যিনি ফসল ফলিয়ে আমার ঘরে তুলে দিচ্ছেন, আমি কি আর ফসল ফলানোর তাগিদ করব? তাহলে এই প্রশ্নগুলো থেকেই যাচ্ছে। Naturally, the master class, through its parliaments and schools and newspapers, makes the most desperate efforts to prevent us from realizing our slavery. বলছে এইভাবেই স্বাভাবিকভাবে যারা মাস্টার ক্লাস মানে যারা প্রভু শ্রেণী, মালিক শ্রেণী, পুঁজিবাদী, তারা পার্লামেন্টের মাধ্যমে, স্কুল বা নিউজ পেপার অর্থাৎ কালচারাল হেজিমনির মাধ্যমে আমাদেরকে এই জ্ঞানের উন্মেষ হতে সবসময় বাধা দিয়ে এসেছে। আমাদেরকে এটা বুঝতেই দেয় না যে আমরা আদপে দাসত্ব করছি। এটাকে কিভাবে দেখানো হয়? স্বাভাবিকভাবে, যেটা একদম প্রথমে বলেছিলাম, কালচারাল হেজিমনি, এমন কিছু প্রথা আমাদের মধ্যে তৈরি করা হয়, আমরা মনে করি কি এটাই স্বাভাবিক। একজন কৃষক মাঠে ওইভাবে অমানবিক পরিশ্রম করছেন, আমরা মনে করছি কি এটাই স্বাভাবিক, তিনি কৃষক হয়েছেন কেন? একজন শিক্ষক সে পড়াশুনো করে শিক্ষাদান করার মধ্যে জাতির উন্মেষ ঘটানোর চেষ্টা করছেন, পরিবর্তে তাকে সহ্য করতে হচ্ছে লাঞ্ছনা গঞ্জনা, তাকে কি বলা হচ্ছে? তিনি শিক্ষক, তিনি তো স্বার্থহীন, তাই তো? এইভাবেই দিনের পর দিন কি করা হচ্ছে? সেই কালচারাল হেজিমনিগুলো তৈরি করা হচ্ছে। একজন শিক্ষক যখন তার অধিকারের জন্য বিপ্লব করতে যাচ্ছেন, তখন তার আচরণ নির্ধারণ করা হচ্ছে শিক্ষক সুলভ কি সুলভ নয়। একজন দিন মজুর সে যখন তার মজুরি বৃদ্ধির দাবি করছেন এবং দীর্ঘদিন সে দাবি না মিটতে যখন হাতে অস্ত্র তুলে নিচ্ছেন, তখন তাদেরকে কি বলা হচ্ছে? রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী। এইভাবেই আমাদের দিনের পর দিন মগজ ধুলাই হয়ে আসছে। From our earliest years we are taught that, বলছে আমাদের সেই ছোটবেলার থেকে শেখানো হয়েছে, our country is the land of the free, যে আমাদের দেশ স্বাধীনদের দেশ, that our freedom was won for us by our forefathers, যে আমাদের পূর্বপুরুষেরা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। এটা জর্জ বার্নার্ড শ বলছেন, তিনি যদিও একজন আইরিশ প্লে রাইট, কিন্তু তিনি এটা জর্জ বার্নার্ড শ বলছেন এটা ইংল্যান্ডের পরিপ্রেক্ষিতে, যে কি বলা হয়েছে তাদেরকে, মানুষজনকে, যে এই স্বাধীনতা কারা এনে দিয়েছেন? এই স্বাধীনতা এনে দিয়েছেন তাদের পূর্বপুরুষেরা। কিভাবে? দে মেড কিং জন সাইন ম্যাগনা কার্টা। যখন
এই গল্পগুলো দেওয়া হয়েছে, বিভিন্ন ন্যারেটিভ তৈরি করা হয়েছে, তাই তো? এক একটা উদাহরণ দিয়ে যে আমাদের পূর্বপুরুষেরাই ম্যাগনা কার্টা সই করতে বাধ্য করিয়েছিলেন কাকে? কিং জনকে। আচ্ছা, ম্যাগনা কার্টা একটু বলে রাখি, এগুলো সব হিস্টোরিক্যাল অ্যালিউশন। ম্যাগনা কার্টা হচ্ছে 1215 সালে সই করা হয়েছিল ইন দ্য ইয়ার 1215 বাই কিং জন। ঠিক আছে? ম্যাগনা কার্টা মানে হচ্ছে, ম্যাগনা কার্টা ইজ আ ল্যাটিন ফ্রেজ which means the great charter. তো এই চার্টার আইনে কি করা হয়? মেইনলি যারা ব্যারন অর্থাৎ সামন্ত প্রভু, তারা কিং জনের এই যে আরবিট্রারি অর্থাৎ খামখেয়ালি শাসন ব্যবস্থা এবং তার যে ইচ্ছে মতো কর চাপিয়ে দেওয়া, ট্যাক্সেশন, এইটাতে অত্যন্ত বিরক্ত হয়ে ওঠেন এবং তারা বাধ্য করেন কিং জনকে ম্যাগনা কার্টা সই করতে, যেটার মাধ্যমে 3টে জিনিস করা হয়। প্রথম, বলা হয় রাজা কখনো আইনের ঊর্ধ্বে নয়, রাজা আইনের অন্তর্গত। দ্বিতীয়ত, রাজা যখন ইচ্ছে যেমন ইচ্ছে ট্যাক্স চাপিয়ে দিতে পারবে না। ঠিক আছে? রাজা কখনোই যেমন তেমন ইচ্ছে ট্যাক্স চাপিয়ে দিতে পারবে না। এবং 3 নম্বর, রাজাকে যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে আলোচনা করতে হবে ব্যারন বা সমাজের মানুষদের সাথে বা তাদের প্রতিনিধিদের সাথে। তাহলে এখান থেকেই একটা পার্লামেন্টের কনসেপ্ট উঠে আসে এবং পরবর্তীকালে এই ম্যাগনা কার্টাই বলা যেতে পারে হয়েছিল মানে অলমোস্ট দ্য গাইডিং প্রিন্সিপালস অফ দ্য বিল অফ রাইটস অর দ্য আমেরিকান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে? বলছে কখনো তারা ম্যাগনা কার্টার গল্প শোনায় কারা? এই মালিক শ্রেণীরা, যে আমাদের দেশ কত স্বাধীন দেশ এটা বোঝানোর জন্য। When they defeated the Spanish Armada, কখনো তারা স্প্যানিশ আর্মাডার পতনের গল্প শোনায়। স্প্যানিশ আর্মাডা ওয়াজ ডিফিটেড বাই ইংল্যান্ড। কুইন এলিজাবেথের সময় স্প্যানিশ আর্মাডাদের দমন করা হয় ইন দ্য ইয়ার 1588, 1588 খ্রিস্টাব্দে। When they cut off King Charles's head, আবার বলা হয় ওই যে রাজা চার্লস ওয়ান অত্যন্ত স্বৈরাচারী রাজা, লম্পট রাজা, সেই জন্য আমরা তার শিরশ্ছেদ করে দিয়েছিলাম। চার্লস ওয়ানের শিরশ্ছেদ হয়েছিল 30 জানুয়ারি, 30 জানুয়ারি 1649, 1649, 30 জানুয়ারি। ঠিক আছে? তার শিরশ্ছেদ করা হয়। কেন? তার কারণ ছিল বিকজ অফ দ্য কনফ্লিক্ট বিটুইন দ্য রয়্যালিস্ট অ্যান্ড দ্য পার্লামেন্টেরিয়ানস। এবং তার শিরশ্ছেদের আদেশে বা সেই বিষয়টাতে ইনভলভ ছিলেন অলিভার ক্রমওয়েল এবং আরও 59 জন পার্লামেন্টেরিয়ান। When they made King William accept the Bill of Rights. King William হচ্ছে এখানে উইলিয়াম অফ অরেঞ্জ, উইলিয়াম দ্য থার্ড বা উইলিয়াম অফ অরেঞ্জ। কবে বিল অফ রাইটস অ্যাকসেপ্ট করেন? 1689, 1689। ঠিক আছে? 1688-তে, দেখুন এখানে একটু ছোট করে ইতিহাসটা বলে ফেলি। চার্লস ওয়ানের বিহেডিংয়ের পরে অলিভার ক্রমওয়েল ক্ষমতায় বসলেন। তারপরে 1660-এ চার্লস টুকে অর্থাৎ চার্লস ওয়ানের যে সন্তান পুত্র তাকে বসানো হলো চার্লস টুকে 1660 সালে। চার্লস টু এর যেহেতু নিজস্ব কোনো লেজিটিমেট মানে বৈধ সন্তান ছিল না, যার জন্য চার্লস টু এর পরে সিংহাসনে বসলেন তার ভাই জেমস টু। জেমস টু এর সময় তার এই ক্যাথলিক মনোভাবাপন্ন যে ভাবনা চিন্তার জন্য মানুষ ভীষণ বিরক্ত হন এবং 1688-তে গ্লোরিয়াস রেভলিউশন হয়। 1688-তে গ্লোরিয়াস রেভলিউশনের মাধ্যমে জেমস টুকে সরিয়ে দেওয়া হয়। তার পরিবর্তে সিংহাসনে বসানো হয় কাকে? কিং উইলিয়াম দ্য থার্ড বা উইলিয়াম অফ অরেঞ্জ এবং তার স্ত্রী কুইন মেরিকে। ঠিক আছে? এবং তাদেরকে বিল অফ রাইটস সই করতে বাধ্য করা হয়। বিল অফ রাইটসেও খানিকটা ম্যাগনা কার্টার মতো বিষয় ছিল, অর্থাৎ রাজা আইনের অন্তর্ভুক্ত, পার্লামেন্টেরিয়ানসদের সাথে ডিসকাস না করে কিছু করা যাবে না এবং এরপর থেকে আর কোনো ক্যাথলিক ব্যক্তিকে রাজা করা যাবে না। ঠিক আছে? এটা ছিল বিল অফ রাইটসের বিষয়বস্তু। When they issued and made good the American Declaration of Independence, আমেরিকান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স হয়েছিল 1776, 1776 সালে। When they won the battles of Waterloo and Trafalgar, ব্যাটেলস অফ ওয়াটারলু আর ট্রাফালগার হচ্ছে নেপোলিয়নিক ওয়ার্স। ব্যাটেল অফ ট্রাফালগারে সেখানে নেপোলিয়ন মানে ফ্রান্স আর স্পেনের যুদ্ধ হয়েছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। ব্যাটেল অফ ট্রাফালগার হয়েছিল 1805, 1805 খ্রিস্টাব্দের 21শে অক্টোবর। আর ওয়াটারলু যুদ্ধে অবশেষে নেপোলিয়ন পরাজিত হন
এবং ইংল্যান্ডের তরফ থেকে নেতৃত্ব দিয়েছিলেন সেখানে ডিউক অফ ওয়েলিংটন এবং প্রাশিয়ার তরফ থেকে ব্রুকনার। ঠিক আছে, তাহলে ওয়াটারলু যুদ্ধ হয়েছিল 18 জুন 1815 সালে, 1815 18th জুন, এবং ওয়াটারলু যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হয়। ট্রাফালগার অন দ্য প্লেইং ফিল্ডস অফ ইটন, আচ্ছা প্লেইং ফিল্ডস অফ ইটন বলি, এই সমস্ত যুদ্ধে যারা জয়ী পক্ষ তাদের সেনাপতিরা মোস্টলি তারা ইটন স্কুল থেকে পড়াশুনো করে এসেছিলেন, যার জন্য এটা সেই সময়কার একটা কথা যে ইটনের মাঠে যারা খেলা করেছে তারাই নেপোলিয়নের পতন ঘটিয়েছে। তাহলে এই সমস্ত ঐতিহাসিক ঘটনা এখানে কেন বর্ণনা করা হলো? এই সমস্ত ঐতিহাসিক ঘটনা দিয়ে পড়িয়ে আমাদের ছোটোর থেকে বোঝানো হয় ইতিহাসের মাধ্যমে যে দেখো তোমাদের দেশ কত সমৃদ্ধশালী। যখনই স্বাধীনতার বিরুদ্ধে কেউ গেছে তার কণ্ঠ রোধ করে মানুষের স্বাধীনতার সপক্ষে কাজ করা হয়েছে। তাহলে শুধু সেই হিস্ট্রিটুকু আমাদেরকে পড়ানো হচ্ছে, যে হিস্ট্রি দিয়ে আমাদেরকে নিজের মতো করে রাষ্ট্র ওরিয়েন্ট করতে পারে। তাই তো অনেক সময় ইতিহাসকে নিজের মতো করে শেপ দেওয়া হয় যাতে একটা রাষ্ট্রের নিজস্ব ইচ্ছে চরিতার্থ হয়, কখনো বইয়ের মধ্যে দিয়ে, কখনো সিনেমার মধ্যে দিয়ে। তাহলে এগুলো সবই কিন্তু কালচারাল হেজিমনির অংশ। বলছে and when only the other day they quite unintentionally changed German, Austrian, Russian and Ottoman empires into republic. বলছে ঠিক সেই মতোভাবে এই প্রভু শ্রেণী, মালিক শ্রেণীরা একদিন হঠাৎ করে পরিবর্তন করে দিল জার্মান, অস্ট্রিয়া, রাশিয়া এবং অটোমান মানে হচ্ছে দ্য টার্কিশ এম্পায়ারকে প্রজাতন্ত্রে। তার মানে সমগ্র বিশ্ব জুড়ে যারা ধনী, পুঁজিবাদী, ক্ষমতাশালী তারা কি করে, তারা অপেক্ষাকৃত কম ক্ষমতাশালী দেশের ওপরে, আবার একই দেশের যারা পলিটিক্যাল লিডার্স তারা সিভিল সোসাইটির ওপরে, আবার সিভিল সোসাইটিতে মানে সাধারণ মানুষের মধ্যে যারা অপেক্ষাকৃত ধনী ব্যক্তি তারা দরিদ্রদের ওপরে। এইভাবে একাধিকবার আমরা কিন্তু সেই শোষণের বা সেই স্লেভারির অংশ হয়ে যায়, যেটাকে আমরা কিন্তু কখনো বুঝতেই পারি না, এটাকেই আমরা স্বাভাবিক বলে ধরে নিই। তার কারণ হচ্ছে কালচারাল হেজিমনি। আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, লাইক এবং কমেন্ট করবে। আরেকটা কথা যেটা শুরুতেই বলা উচিত ছিল, জর্জ বার্নার্ড শো এই এসেটা অ্যাকচুয়ালি ইট ওয়াজ নট অ্যান এসে, এটা তিনি বিবিসিতে একটা ব্রডকাস্ট করেছিলেন 1935 সালে। সেই ব্রডকাস্টেরই এটা হচ্ছে একটা লিখিত রূপ, ফ্রিডম। ক্লাসটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, সঙ্গে থাকবে।